হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দু, তোমরা যারা 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের আজকে পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং ধামাকা ক্লাস বলতে পারো যে এক ক্লাসে আমরা বাজার যে অধ্যায়টা আছে তোমরা আসলে বুঝো না, এবং এই অধ্যায় থেকে আসলে 2টা সৃজনশীল পরীক্ষায় আসে। তো আমরা বাজার অধ্যায়টা খুব সুন্দরভাবে আজকের ক্লাসে পড়ে ফেলবো। তো তোমরা সবাই ঝটপট জয়েন করে ফেলো। প্রথমে জানাও যে আসলে আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, তাহলে আমি আজকের যে ক্লাসটা সেটা শুরু করব। এবং আজকের ক্লাসটা অবশ্যই একটা ফ্রি ক্লাস হবে এবং তোমার জীবনের বাজার অধ্যায়ের সেরা ক্লাস হতে যাচ্ছে। সুতরাং তুমি একটু কষ্ট করে ক্লাসে থাকো এবং সবাই জয়েন করো। তোমার যারা বন্ধু আছে তাদেরকেও মেনশন করো, যেন তারাও এই ক্লাস থেকে বা এই ক্লাস করাটা থেকে কি যেন বঞ্চিত না হতে পারে কেউ যেন। ওকে, তো তোমরা সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো এবং বন্ধু যারা আছে সবাইকে, যেহেতু এটা ফ্রি ক্লাস হচ্ছে, সবাই একটু বন্ধুদের মেনশন করো, ঠিক আছে? ওকে, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের যে 4 নম্বর অধ্যায়টা আছে বাজার, সেই বাজার অধ্যায়টা আসলে আজকের একটা ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা আগামী 1-1.5 ঘন্টা আমার সাথে থাকো এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসো। ওকে, অবশ্যই খাতা কলম নিয়ে বসো। ওকে, ঠিক আছে। তানজুম তায়েবা বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তামান্না তাসনিম বলেছো যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাবুল ও বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি তামান্না, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অল ক্লিয়ার। ওকে, সবাই একটু ঝটপট হাইলাইটস লেখাটা লিখো, ঠিক আছে? কমেন্ট বক্সে সবাই একটু হাইলাইটস লেখাটা লেখো। ওকে ভাইয়া, আপনার প্রপার টাইমে ক্লাস শুরু হয় না। আচ্ছা, একটু আগে আইসিটি ক্লাস ছিল, ঠিক আছে? একটু আগে আইসিটি ক্লাস ছিল। আইসিটিতে তো একটু সময় বেশি লাগে, ওইটা শেষ হওয়ার পরেই কিন্তু আমি আসলে তোমাদের এই ক্লাসটাতে আসলাম, ঠিক আছে? তোমাদের ক্লাসটাতে আমি আসলাম আইসিটি শেষ হওয়ার পরেই, ঠিক আছে? আমি কিন্তু আগেই আসছি, আমি আগেই তোমাদের ক্লাস নেওয়ার জন্য, তোমাদের সাথে দেখা করার জন্য আসলে বসেছিলাম। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা ঝটপট সবাই জয়েন করো এবং সবাই আসলে সবার বন্ধুদের মেনশন করো। আজকে কিন্তু আসলে আচ্ছা হ্যাঁ, তামান্না তাসনিম মেনশন করেছো, ধন্যবাদ। তোমরা সবাই একটু মেনশন করো, যেহেতু অর্থনীতির একটা ফ্রি ক্লাস এবং তোমার একটা সিঙ্গেল বন্ধুও যেন এই অধ্যায় থেকে আসলে তাদের জন্য এই ক্লাসটা মিস না হয়ে যায়। না, আমরা কিন্তু আসলে আজকে কি করব বলো তো, এই যে বাজার অধ্যায়টা তোমাদের অনেকের কাছে এটা কঠিন লাগে, ঠিক আছে? সবাই কমেন্ট বক্সে হাইলাইটস লেখাটা লিখো, তাহলে তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কিন্তু আজকের ক্লাসটাতে জয়েন হতে পারবে। এবং অবশ্যই তুমি যাদেরকে চিনো তাদের নাম এখানে মেনশন করে জানাতে পারো যে ক্লাসে আসো, অথবা তাদের ইনবক্সে কি করে দিয়ে লিঙ্কটা দিয়ে হলেও তাদেরকে ক্লাসে আনো। যে আসলে বাজার অধ্যায়টা অনেকেরই সমস্যা, আমি জানি তোমাদের অনেকেরই সমস্যা এই বাজার অধ্যায়টা, আমি জানি। এই বাজার অধ্যায়টা কিন্তু আমরা কি করবো আজকের ক্লাসে শেষ করব। অপর্ণা আপনার বলছো ভাইয়া 2 চ্যাপ্টারের পিডিএফটা নেই। যারা তোমরা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি যে আমি 2 অধ্যায় এখনো শেষ করি না, 2 অধ্যায় শেষ করার পরে পিডিএফ দিব। শেষ করার আগে পিডিএফ দিচ্ছি না, ঠিক আছে? শেষ করব তারপরে পিডিএফ দিব, আমি তো সবটাই দেই। ওকে ওকে, তোমরা সবাই একটু মেনশন করো এখন। সবাই যে কাজটা করবে সবাই মেনশন করো, ওকে? যেন উপস্থিতি একদম 100% হয়, সবাই যেন আসে, ঠিক আছে? তাহলে আমরা আর দেরি করছি না, আমরা পড়াতে যাই। তোমরা একটু মেনশনটা করে ফেলো, আমরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে যাচ্ছি। এবং তোমরা দেখো যে আসলে বাজার অধ্যায়টা তোমরা এতদিন যেভাবে করতে, এতদিন যেভাবে কঠিন ভাবতা, এটা আসলে কঠিন না, তোমাদের কাছে উপস্থাপনটা কঠিন হয়ে গেছে। এই জন্য তোমরা কি করো বলো তো, কঠিন ভাবো জিনিসটাকে। তো তোমরা সবাই একটু কি করো বলো তো, একটু সবাই ঝটপট। ওকে, হ্যাঁ, ইয়াসিন আরাফাত বলেছো প্রথম পত্র নাকি? হ্যাঁ, অবশ্যই প্রথম পত্র, এবং অবশ্যই কি বলতো বাজার অধ্যায়। আমরা অধ্যায়ের নাম লিখে দিছি বাজার। তুমি প্রথম পত্র কি না অবশ্যই কি করবা বলো তো, অবশ্যই বুঝতে পারবা তুমি যদি বই পড়ে থাকো, ঠিক আছে? বাজার অধ্যায়টা হচ্ছে কি প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় বা চতুর্থ অধ্যায়। এবং এই অধ্যায়টা আসলে 2টা সৃজনশীল 100% পরীক্ষায় থাকে, 2টা সৃজনশীল। যারা তোমরা 25 ব্যাচের আছো এখানে, তাদের কিন্তু এখান থেকে 3টা সৃজনশীল আসতে পারে, 2টা মাস্ট বি কনফার্ম, ঠিক আছে? 2টা সৃজনশীল কনফার্ম 100%। তো সবাই একটু কি করো, সবাই একটু বন্ধুদের মেনশন করো। সবাই আসলেই মূলত আমি ক্লাসটা শুরু করে দিব। এবং আজকের এই ক্লাসটাতেই বাজার অধ্যায়টা আসলে আমি তোমাদের শেষ করে দিব ইনশাল্লাহ। সবাই নোট নিবা, সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসো। শুয়ে শুয়ে ক্লাস করার কোনোই দরকার নেই আসলে। তোমরা কি করবা, খাতা কলম নিয়ে আসলে টেবিলে বসে যাও। ওকে, আচ্ছা,
সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও, একটা পানি নিতে পারো। হ্যাঁ, মাহিয়া জান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদের মেনশন করো, সবাই আসুক, যেহেতু ফ্রি ক্লাস সবাই করুক। এবং যেভাবেই তোমাদের সামনে বাজার অধ্যায়টা উপস্থাপন করা হয় তার চেয়ে সহজ থেকে সহজতরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আগামী 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি হচ্ছে আমাদের সাথে থাকো, দেখো যে কেমন হয়ে যায়। ওকে, আচ্ছা, সুরজিনা জান্নাত বলেছো যে আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি নতুন, আমার ফার্স্ট ক্লাস আপনাদের পেজে। ওকে, ঠিক আছে, যে তোমাকে আমাদের পেজে স্বাগত, এবং অবশ্যই আমাদের পেজের সাথে থাকো, দেখো যে কী ধরনের ক্লাসগুলো আমরা নিই। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস রুমি বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু নিজেদের বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করো, সবাই আসুক। আসিফ সরকার এসেছো, তো সবাই একটু বন্ধুদের, হ্যাঁ, জাহান বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাহান। তোমরা যারা পেইড বেস স্টুডেন্ট আছো তারা কিন্তু কিভাবে নোট করতে হয়, কিভাবে করতে হবে সব কিন্তু জানো, তো সুতরাং তোমরা সেই ওয়েতেই বসো। আর তোমরা যারা আজকে ক্লাসে এসেছো, নতুন এসেছো, তোমাদেরকে খুবই স্বাগত জানাচ্ছি। খুবই, তো ফুল দিতে পারতাম না, মানে তোমরা অনেক দূরে আছো, তো তোমাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, 4 নম্বর অধ্যায়টা পড়বো। ওকে, আমি আর দেরি করছি না, তোমরা একটু মেনশন করো, আমি আসলে আজকের ক্লাসটাতে যাই। ঠিক আছে, ওকে। দেখো, আমরা যখনই ক্লাসটাতে যাব তখন একটা ব্যাপার হচ্ছে কি, প্রথম ব্যাপারটা হচ্ছে বাজার কাকে বলে। আমরা যেহেতু বাজার অধ্যায়টা নিয়ে পড়ছি, প্রথম প্রশ্নের জায়গা হচ্ছে বাজার আসলে কাকে বলে। বাজার আসলে কাকে বলে, তোমরা আমার যারা স্টুডেন্ট আছো, মিথিলা আক্তার বলেছো আসসালামু আলাইকুম, ফার্স্ট টাইম আপনার ক্লাস। ওকে মিথিলা, তোমাকেও ক্লাসে স্বাগত, প্রথম ক্লাস। অবশ্যই এটা যেন প্রথম ক্লাস যেন শেষ ক্লাস না হয়, সেভাবেই আমি আসলে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। বাজার অধ্যায়টা অত্যন্ত সহজভাবে বলার চেষ্টা করব। জহুরা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ক্লাসে নতুন। হ্যাঁ, তোমাকেও ক্লাসে স্বাগত জহুরা। তুহিন চৌধুরী বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নতুন। হ্যাঁ, তোমাকেও স্বাগত। ঠিক আছে, আজকে তামান্না বলেছে এই পেজে রেগুলার, আপনার ক্লাসে নিউ। ওকে, ঠিক আছে, তামান্না তাসনিম বলেছো এই পেজে রেগুলার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি। আমাদের অর্থনীতি পেইড ব্যাচ এর ক্লাস রানিং, আমরা অলরেডি হচ্ছে 2টা ক্লাস করে ফেলছি। তো আমরা 25 ব্যাচকে টার্গেট করে আসলে পড়াচ্ছি, দেন আমরা 26 ব্যাচের স্টুডেন্টকেও আমরা পরবর্তীতে তাদের বাকি যে অধ্যায়গুলো সেগুলো পড়াবো। সুতরাং পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা ফ্রি, এবং তোমাদের জন্য আজকে এটা ফ্রি ক্লাস। কেন ফ্রি ক্লাস নিচ্ছি, যে তোমাদের অনেকেরই প্রশ্ন, ভাই একটা ফ্রি ক্লাস দেন, আমরা দেখবো। তো তোমরা দেখো যে আসলে বাজার অধ্যায়টা আমরা পড়বো, এবং তোমাদের কাছে বাজার অধ্যায়টা কতটা সহজ করে উপস্থাপন করবো, যেন তোমরা আসলে কি করো, তোমরা ভালো কিছু শিখতে পারো। আমাদের পেইড বেস স্টুডেন্টরা শিখে, তো তোমরাও শিখতে পারবা। তো তোমরা কেন পারবে না? তো তোমরা আসলে একটু বন্ধুদের মেনশন করো। ঠিক আছে, একটু বন্ধুদের মেনশন করো, সবাই একটু জয়েন করুক। আজকের ক্লাসটা তোমার ধারণাটা পরিবর্তন হয়ে যাবে যে বাজার অধ্যায়টা কতটা কঠিন, মানে সহজ। ওকে, আমরা প্রথম প্রথম কথা হচ্ছে বাজার, যেহেতু বাজার কাকে বলে এটা আমাদের জানতে হবে। অর্থনীতিতে বাজারের সংজ্ঞা, কিংবা আমরা প্রচলিত যে বাজার সেটার সংজ্ঞা কিন্তু আলাদা। আমরা যদি বাজার বলতে বুঝি, কি বুঝি বলো তো ভাইয়ারা? আমরা কি বুঝি বলো তো? বাজার বলতে আসলে কি বুঝি? বাজার বলতে কি বুঝি? যেমন আমরা বাজার বলতে বুঝি যে হাট বাজার, গ্রামগঞ্জে যে হাট বসে সেটাকে বাজার বলি, অর্থাৎ নির্দিষ্ট একটা স্থানকে আমরা বাজার বলি। কয়েকটা দোকান, কয়েকটা হচ্ছে তোমার হচ্ছে শপ, সেটাকে আমরা আসলে বাজার বলি না। আমরা কি বলি? হাট, বা অনেক কিছু দোকান আছে, একটা নির্দিষ্ট স্থানকে বুঝিয়ে আমরা কি বলি, ওই জিনিসটাকে আমরা হাট বাজার বলি। কিন্তু অর্থনীতিতে আসলে কোনো একটা নির্দিষ্ট স্থানকে আসলে বাজার বলা হয় না। তাহলে অর্থনীতিতে বাজার কি তোমরা লিখে নিতে পারো, যে অর্থনীতিতে আসলে তাহলে বাজার কি। তাহলে বাজারের ধারণাটা অর্থনীতিতে হচ্ছে একটু বিস্তৃত, কোন একটা স্থানকে আসলে বাজার বলা হয় না। তাহলে অর্থনীতিতে বাজার কি তোমরা সুন্দর করে লিখে নিতে পারো নোটটা, যে বাজার কি বলতো, যে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে, লেখো যে কোনো নির্দিষ্ট দামে, লেখো কোনো নির্দিষ্ট দামে, তোমরা বাজারের সংখ্যাটা লিখতে পারো। কোনো নির্দিষ্ট দামে ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে একটি পণ্যের ক্রয় বিক্রয়কে, একটি পণ্যের কি বলতো, একটি পণ্যের অথবা দ্রব্যের ক্রয় বিক্রয়কে কি বলতো, অর্থনীতিতে কি বলে? বাজার বলে। তাহলে খুব সহজ করে আমরা বললাম। তাহলে নির্দিষ্ট স্থান, আমরা যে প্রথাগত যে বাজারের সংজ্ঞাটা বলি সেটা কিন্তু অর্থনীতিতে বাজারের সংজ্ঞা না। তাহলে বাজার বলতে কি বোঝায়? বাজারের ধারণাটা অর্থনীতিতে একটু বিস্তৃত। সেটা কি বলতো, যে একটা নির্দিষ্ট দাম লাগবে, যে দামে একজন ক্রেতা এবং বিক্রেতা থাকবে, সেটা পরোক্ষ হতে পারে, প্রত্যক্ষ উপস্থিতি হতে পারে। যেমন পরোক্ষ কি, যেমন আমি সামনাসামনি একটা দ্রব্য কেনাবেচা করছি, সেটা প্রত্যক্ষ। পরোক্ষই বলে আমি অনলাইনে কোনো একটা দ্রব্য কি করছি, অর্ডার করছি। কোনো একটা অনলাইনেও আমি
দ্রব্যের কেনা বেচা করছে, তো সেটাও কিন্তু বাজার হিসাবে পরিগণিত হবে। কারণ একটু আগে বললাম যে অর্থনীতির ধারণাটা কিন্তু একটু বিস্তৃত, বাজারের ধারণাটা অর্থনীতিতে। তাহলে আমি কি বলছি, সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো যে কোনো নির্দিষ্ট দামে ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে একটি দ্রব্যের বা একটি পণ্যের ক্রয় বিক্রয়কে কি বলে, বাজার বলে। তার মানে অনলাইন মার্কেট প্লেসও একটা কি বলতো, বাজার, ওটাও কিন্তু বাজার। তাহলে অর্থনীতিতে কি বলতো, বাজারের ধারণাটা কিন্তু বিস্তৃত, কোনো নির্দিষ্ট স্থানকে বাজার বলা যায় না। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হও, সবাই ডান লিখবা এবং সবাই বন্ধুদের একটু মেনশন করবা, ঠিক আছে? ওকে, কোন কোন দিন অর্থনীতি ক্লাস হয়? আমি অনেক দিন পর ক্লাস করছি। ওকে, হাসি খুশি বলেছো, তুমি হাসি খুশি থাকো সবসময়। ক্লাস আসলে এটা ফ্রি ক্লাস হচ্ছে, আমাদের পেইড বেসের অর্থনীতি ক্লাস আসলে অলরেডি 2টা হয়ে গেছে। তোমরা এখনও যারা এনরোল করো নাই, তোমরা এনরোল করতে পারো। আজকের ক্লাসটা তোমাদের জন্য ফ্রি এবং আজকের ক্লাসে 4 নম্বর অধ্যায়টা আমি শেষ করে দিব, ঠিক আছে? তো তোমরা সবাই একটু বন্ধুদের মেনশন করো, যেহেতু ফ্রি, সুতরাং সবাই একটু বন্ধুদের মেনশন করো, সবাই আজকের ক্লাসটা দেখুক। ওকে, এই পর্যন্ত যারা ক্লিয়ার একটু হচ্ছে, হ্যাঁ, কে যেন বলেছো, নাজমুস সাকিব তামিম, হ্যাঁ ঠিক আছে। ওকে, তুমি খুব সুন্দরভাবে সংজ্ঞাটা লিখেছো, যে তুমি টাইপ করে লিখতে পেরেছো। ওকে, নোট ডান। ওকে, যারা নোট ডান লিখেছো তারা এই পর্যন্ত বুঝেছো, সবাই একটু কমেন্ট করবো, সবাই একটু কথা বলবো। যেহেতু তোমরা অনলাইনে আছো, কে কোথা থেকে বসে ক্লাস করছো আমি জানি না, কিন্তু তোমার কমেন্টটা আসলে আমি বুঝবো যে তুমি ক্লাসে আছো এবং তুমি খুব মনোযোগী হয়ে ক্লাস করছো। ওকে, তাহলে দেখো যে বাজার কাকে বলে, আমরা বাজারের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে যে বাজারের কয়েকটা বৈশিষ্ট্য আমরা লিখে ফেলবো। লেখো যে বাজারের বৈশিষ্ট্য, লেখো যে বাজার হতে গেলে কয়েকটা বৈশিষ্ট্য লাগবে। লেখো যে বাজারের বৈশিষ্ট্য, লেখো। এই অবশ্যই কী করবো বলো তো, নোট করবা। এবং আমরা আজকের ক্লাসে বাজারটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বাজারের বৈশিষ্ট্য কি, 1 নাম্বার লেখো যে বাজারের বৈশিষ্ট্য কি বলে, এরকম করে পয়েন্ট করে লিখবো। লেখো এক বা একাধিক পণ্য থাকতে হবে। লেখো এক বা একাধিক, লেখো এক বা একাধিক পণ্য থাকতে হবে। ওকে, এক বা একাধিক পণ্য থাকতে হবে, এটা হচ্ছে বাজারের 1 নম্বর বৈশিষ্ট্য। ওকে, 2 নাম্বার লেখো ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি, ওকে, ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি। লেখো 3 নাম্বার কি বলো তো, নির্দিষ্ট দাম, ঠিক আছে? নির্দিষ্ট দাম। ওকে, দেখো এই 3টা লিখলেই হলো যে বাজারের বৈশিষ্ট্য কোনগুলো, জাস্ট এইগুলো হচ্ছে বেসিক। এই বেসিকটা জানলে আমি বাজার সম্পর্কে আসলে কোথাও আটকাবো না। তাহলে কি যে এক বা একাধিক অবশ্যই পণ্যদ্রব্য থাকতে হবে এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি থাকা লাগবে এবং নির্দিষ্ট একটা দাম থাকা লাগবে, তাহলে আমরা সেটাকে কি বলবো, বাজার বলবো। আমি যে সংজ্ঞাটা তোমাদের লিখে দিয়েছি সেখানে মূলত এই বৈশিষ্ট্যগুলোর সংমিশ্রণে একটা সংজ্ঞা তৈরি করে তোমাদের লিখেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা এই পর্যন্ত মোটামুটি তোমরা লিখে নিছো। তোমরা একটু ডান লিখলে, ওকে, তামান্না তুমি আমার এই চ্যাপ্টারের নোট আগে করছি। ওকে, যারা নোট করছো তারা করছো, সমস্যা নেই, তোমরা নতুন করে নোট করতেই পারো অথবা তুমি বুঝতে পারো, ঠিক আছে? লিখলে আসলে কোনো ক্ষতি নাই, তুমি যদি না ক্লাসটা করো তাহলে বরঞ্চ ক্ষতি, ঠিক আছে? তোমরা সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো, তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করে ফেলো, যেন তারা আজকের ক্লাসে আসতে পারে। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব। কিন্তু আমরা কিন্তু বলেছি যে তোমরা অনেকেই বুঝো না, বাজারের প্রকারভেদগুলো বুঝো না, এবং এরপরে গিয়ে আমাদের যে সৃজনশীল পরীক্ষাতে যে আসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার, এবং 2টা বাজারেই আসলে 3 ধরনের মুনাফা আছে, ভারসাম্য অবস্থা আছে। তো 3 ধরনের মুনাফা না, ভারসাম্য অবস্থা আছে। তো এই যে সেই ভারসাম্য অবস্থাটা কিন্তু আমরা দেখে ফেলবো, ঠিক আছে? তো সুতরাং খুবই কিন্তু ইফেক্টিভ ক্লাস হবে এবং আজকের ক্লাসেই আসলে বাজারের যে সমস্যাগুলো তোমাদের ছিল সেগুলো কিন্তু আজকের পরেই থাকবে না। তো এই জন্য আমি আসলে বলছি যে সবাই আসলে জয়েন করবা এবং বন্ধুদেরও মেনশন করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তামান্না বলেছো অল্প দিন আগে 100 দিয়ে এনরোল করছি, ওইটা নাকি আরও কোর্স আছে। আচ্ছা, লুনা বলেছো, লুনা বলেছো। আচ্ছা, ওইটা আইসিডি কোর্স, কিন্তু এটা হচ্ছে ইকোনমিক্সের কোর্স, এটা হচ্ছে অর্থনীতির কোর্স, এবং অর্থনীতি কোর্সের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। এবং তোমরা যারা অর্থনীতি নিয়ে খুবই আসলে সমস্যায় ভুগছো তারা আমাদের এই অর্থনীতি কোর্সে আসলে এনরোল করতে পারো। তোমাদের দায়িত্ব নিয়ে আমি পড়াই, এবং শুধু পড়াই তা না, তোমাদের নোটগুলো আমি করাই দেই, সময় নিয়ে করাই দেই, এবং একটা সিঙ্গেল স্টুডেন্টও যদি কেউ কোনো কিছু না বুঝে আমি তাকে সেটা বুঝিয়ে তারপর অন্য টপিকে যাই। এবং আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে আমরা হচ্ছে সবাইকে যে কোনো সমস্যা হলে, তোমার পার্সোনাল সমস্যা হলেও ওখানে ধরো তুমি বাসায় একটা ম্যাথ করতে তোমার সমস্যা হয়েছে, তুমি ওটাকে ভাইয়াকে দেখিয়েও সলভ করে নিতে পারবা। তার মানে শুধু ক্লাস না, ক্লাসের বাইরেও তোমার একটা কাউন্সিলিংয়ের সুযোগ আমরা রেখেছি, এবং এটা আসলে বিডি এডুকেটরস তোমার জন্য রাখছে। তো এই সুবিধা আসলে সব জায়গায় পাবা না, শুধু কোর্সই যে পড়াবো তা কিন্তু না। ওকে,
সুইট গ্রিল বলেছো যে ভাই আজ অর্থনীতিতে ফার্স্ট ক্লাস করছি, ওকে কোনো সমস্যা নেই, আজকের ফার্স্ট ক্লাসই যেন তোমার ফার্স্ট ক্লাস না হয়, শেষ না হয়, ঠিক আছে, ফার্স্টকে যেন লাস্ট না হয়ে যায়, সেই জন্য কী করবা, আমাদের অর্থনীতি কোর্সে ভর্তি হয়ে যাবা এবং অর্থনীতির যত সমস্যা আছে সব দূর করে ফেলবা। ওকে ঠিক আছে, এই পর্যন্ত শেষ। এখন আমরা আসো যে আমরা মূল জায়গাতে যাই। বাজারের বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি, তো এখন আসো যে আমরা বাজারের প্রকারভেদের মধ্যে আসবো। এখন এই বাজারকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ পার্টে কিন্তু এখনো যায় নাই। ওই জায়গা পর্যন্ত যাইতে গেলে আমাকে ধাপে 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 যাইতে হবে। তাহলে আমি যখন নিউবর্ন শিশু, তখন কি আমি ডিরেক্টলি হাঁটতে পারবো না। তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে হামাগুড়ি দিতে হবে, তারপরে আস্তে আস্তে হাঁটা শিখতে হবে। তাহলে আমি আছি কোথায়, আমি হামাগুড়িতে আছি, তাহলে হামাগুড়ি দিব, তারপরে আমি না হাঁটবো, ঠিক আছে। তার মানে আমি যে সৃজনশীলে যাব, আমি জানি অনেকেই অপেক্ষা করে আছো যে ভাইয়া তাড়াতাড়ি হচ্ছে একচেটিয়া বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ম্যাথগুলো আছে, চিত্রগুলো আছে, এগুলো করার। আমি ওখানে যাব ভাইয়া, কিন্তু তার আগে আমাকে কি ধাপে ধাপে যাইতে হবে, ঠিক আছে। আসো যে বাজারের প্রকারভেদ, আমি বলছি যে বাজারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, বাজারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আমরা এক একটা পড়বো। প্রথমে লেখো যে কি দৃষ্টিকোণ থেকে বাজারকে আসলে ভাগ করা যায়, ঠিক আছে। লেখো যে আয়তনের ভিত্তিতে বাজার। প্রথমে আমরা লিখবো যে আয়তনের ভিত্তিতে বাজার। লেখো যে আয়তনের ভিত্তিতে বাজার, লেখো আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার। ওকে, এখান থেকে এমসিকিউ ক নাম্বার আসবে। ওকে, ভিত্তিতে বাজার 3 প্রকার। কোথা থেকে সৃজনশীল আসবে আমি সেটা বলেই দিছি এবং সেটা আমরা করব। ওকে, আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার। লেখো আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার। ওকে, লেখো কি কি বাজার। একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা স্থানীয় বাজার, একটা কি বাজার বলো তো, একটা স্থানীয় বাজার, আর একটা হচ্ছে জাতীয় বাজার, একটা হচ্ছে জাতীয় বাজার, আর একটা আন্তর্জাতিক বাজার। আর একটা কি বাজার বলো তো, আন্তর্জাতিক বাজার। খুব আমার কথা শুনেই লিখে ফেলো, যে আমার লেখা দেখে লিখতে আরও সময় লাগবে। আন্তর্জাতিক বাজার। ওকে, আন্তর্জাতিক বাজার। ওকে লেখো। ওকে দেখো আন্তর্জাতিক বাজার। এখন কথা হচ্ছে এই যে আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার, সেটা আমাদের লেখা হলো। এখন এগুলো সংজ্ঞা লিখতে হবে এবং কি আসে বলো তো, ক নাম্বার এমসিকিউ প্রশ্ন আসে যে নিচের কোনটি স্থানীয় বাজারের পণ্য, এইভাবে প্রশ্ন আসে। নিচের কোনটি আন্তর্জাতিক বাজারের পণ্য, সেটাও কিন্তু আমি লিখে দিব, ঠিক আছে। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, দেখো তোমার লাইফের সেরা ক্লাস হবে, ঠিক আছে। ওকে, সবাই একটু জয়েন করে ফেলবা এবং যারা জয়েন করছো তারা কি করবে বলো তো, তারা একটু বন্ধুদের মেনশন করবে। এবং তামান্না বলেছো যে বাজারের প্রকারভেদ আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার 3 প্রকার। হ্যাঁ, আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার, যে 3টা আমি লিখে দিয়েছি অলরেডি। ওকে, খুবই সুন্দর তামান্না, তুমি অনেক ভালো আসলে পারো। ওকে আচ্ছা, অনেক ভালো পারো। সবাই একটু, যারা একটু কম পারো তাদেরকেও তো ক্লাস করার সুযোগ দিতে হবে, তাদের জন্যই তো বেসিক্যালি ক্লাসটা। যারা পারো তাদের জন্যও ক্লাস, কারণ সৃজনশীলে কিন্তু অনেকে আমরা পারি না, ঠিক আছে, অনেকে আমরা পারি না সৃজনশীলেই। আমাদের সমস্যাটা হয় হচ্ছে সৃজনশীলেই, ঠিক আছে, করতে গিয়ে আমাদের সমস্যাটা হয় হচ্ছে সৃজনশীলে। ওকে আচ্ছা, এখন বলো তো যে আমরা কিসের সংজ্ঞা পড়বো, বলো তো আমরা কিসের সংজ্ঞা পড়বো, আমরা হচ্ছে স্থানীয় বাজারের সংজ্ঞা পড়বো। ওকে আচ্ছা, আমরা স্থানীয় বাজারের সংজ্ঞা পড়বো। আচ্ছা ওকে, অর্থনীতি নিয়ে প্যারায় আছি, সাদেকুল হক সাইদি। আচ্ছা, সাদেকুল হক সাইদি, অর্থনীতি নিয়ে প্যারার কিছুই নাই ভাইয়া। তুমি বিডি এডুকেটরসের যে পেইড ব্যাচটা আছে অর্থনীতি, সেখানে অ্যাডমিশন নিয়ে নাও। দেখো যে অর্থনীতিটা তোমার কাছে কতটা সহজ লাগে, ঠিক আছে, কতটা সহজ লাগে তুমি আসলে বুঝতে পারবা। ওকে আচ্ছা, দেখো যে তোমাদের জন্যই আজকের ক্লাসটা। হ্যাঁ, রাজ্যহীন রাজকন্যা, আমি নতুন। তোমার রাজ্য হচ্ছে এই যে বিডি এডুকেটরস, ঠিক আছে, তোমার রাজ্য হচ্ছে এটা। ওকে, ভর্তি হয়ে যাও, ঠিক আছে। হ্যাঁ, আজকে ফ্রি ক্লাস, সবসময় ফ্রি ক্লাস থাকবে এমনটা না, কিন্তু তোমাদের আমি পেইড ব্যাচে যেভাবে যত্ন করে পড়াই সেভাবে কিন্তু ফ্রি ক্লাসেও পড়াই। তো ঠিক আছে, তোমরা হচ্ছে যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছো কী করবা, তারা কিন্তু নিঃসন্দেহে ভর্তি হতে পারো। তোমাদের ক্লাসের বাইরেও 24 ঘন্টা আমি কাউন্সিলিং করি এবং যে কোনো সমস্যায় কিন্তু আমি সমাধান করে দেই। ওকে দেখো যে আয়তনের ভিত্তিতে বাজার কাকে বলে 3 প্রকার। আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার। কী কী? স্থানীয় বাজার কাকে বলে আমি আসলে সংজ্ঞাটা লিখছি না, তোমরা লেখো, আমি তোমাদের বলছি। যে কোনো একটা দ্রব্যের বাজার যদি বিশেষ একটা স্থান বা জায়গা জুড়ে হয়, তাহলে তাকে কি বলে বলো তো, তাহলে তাকে স্থানীয় বাজার বলে। তাহলে কি বলো তো, কোনো একটা দ্রব্যের
মানে বিক্রি অথবা কেনা বিক্রি যদি কী হয় বলো তো, নির্দিষ্ট একটা স্থান বা জায়গা জুড়ে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো তো, সেটাকে আমরা স্থানীয় বাজার বলবো। আমি সহজ করে বলছি, আমি আমার ভাষায় বলছি, তুমি তোমার ভাষায় লিখবা, ঠিক আছে? যদি মুখস্থ করে তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি বোঝো তাহলে তুমি যেভাবে হোক ঘুরাই দিয়ে তুমি লিখতে পারবে। একটা দুইটা শব্দের চেঞ্জ তো আমরা করি, আমরা তো মানুষ, তার মানে দুইটা একটা শব্দ চেঞ্জ যদি করো, পরিবর্তন যদি করো, তাহলে এটা বরংস কি, এটা পরিবর্তন করার তোমার দক্ষতা, তোমার বোঝার ক্ষমতাটা বেশি, এটাও তোমাকে বোঝায়। তাহলে কি বলো তো, কোনো একটা দ্রব্যের বেচা কেনা যদি কি হয় বলো তো, নির্দিষ্ট একটা স্থান জুড়ে বা বিশেষ একটা স্থান জুড়ে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো, তাহলে সেটাকে আমরা স্থানীয় বাজার বলবো। খুব সুন্দর করে নিজের মতো করে লেখো, বুঝো, তোমার কাছে ইজি লাগবে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত তোমরা স্থানীয় বাজারের সংজ্ঞাটা আশা করি লিখতে পারছো, যে কোনো একটা পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় যদি নির্দিষ্ট একটা স্থান বা বিশেষ স্থান জুড়ে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্থানীয় বাজার বলবো। স্থানীয় বাজারের পণ্যদ্রব্য কোনগুলো একটু স্টার্ট দিয়ে লিখতে পারো, যে সকল পচনশীল, লেখো সকল পচনশীল দ্রব্য। সকল পচনশীল দ্রব্যগুলো কি বলতো, স্থানীয় বাজারে পণ্য। যেমন কি, যেমন হচ্ছে লিখে নিতে পারো, যেমন এমসিকিউ কিন্তু আসে, যেমন মাছ, দুধ এবং শাকসবজি, ঠিক আছে, শাকসবজি লিখে নিতে পারো, যে কি কি বলতো, সকল পচনশীল দ্রব্যগুলোই স্থানীয় বাজারের পণ্য। আমি লিখে দিয়েছি, যেমন মাছ, দুধ, শাকসবজি, এগুলো কিন্তু তুমি যদি বিদেশে পাঠাতে চাও তাহলে কি পাঠাতে পারবা? কিংবা একটা দেশের এক সাইড থেকে অন্য সাইডে এগুলো পাঠাতে চাইলে পাঠাতে পারবা? পচে যাবে। তার মানে এগুলো হচ্ছে স্থানীয় বাজারের পণ্য। তুমি খুব সুন্দর করে এটা লিখে নাও, তাহলে আমরা হচ্ছে জাতীয় বাজারে যাব। দেখো, ডান লিখে ফেলো সবাই, ওকে, ডান লিখে ফেলো, ওকে, ডান লিখে ফেলো। আজকের ক্লাসেই কিন্তু তোমার বাজার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকের ক্লাসে তোমার বাজার শেষ হবে। তোমরা হচ্ছে অনেকে আসলে বন্ধুদের মেনশন দিচ্ছ না, যেহেতু ফ্রি ক্লাস, সবাই একটু মেনশন দিয়ে ফেলো। ভাইয়া, তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছি, কষ্ট করে নিচ্ছি, একটু তো মেনশন আশা করি, তাই তো? একটু তো মেনশন আশা করি, একটু ক্লাসটা শেয়ার করে দাও, সেটা আশা করি। ওকে, হ্যাঁ, শাকসবজির বাজার, মাছ, তারপরে হচ্ছে দুধ, এটাও বলেছি, ঠিক আছে? কারণ এগুলো পচনশীল দ্রব্য, এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবা না। ওকে ওকে, রাশেদ খান বলছে আমি সব পারি। বাহ, তুমি তো ভালো অনেক। ভাইয়া, আচ্ছা ভাইয়া তো ঠিক কথাই বলছে, তুইও তো স্টুডেন্ট, তুই তো ভালো স্টুডেন্ট, তাই তোর পড়াশোনা, আচ্ছা জানি না কি 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 লিখছ। ওকে, 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 আচ্ছা, ভাইয়া কি বলছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা এই পর্যন্ত পারছো? আচ্ছা, তোমরা এই পর্যন্ত যদি লিখে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। ওকে 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 ওকে, মামা আপনি না ক্লাস করবেন? সাকিব, ওকে, ঠিক আছে, সবাই একটু এই পর্যন্ত ডান লিখে ফেলো, সবাই ডান লিখে ফেলো। ওকে, তাহলে আমরা এখন জাতীয় বাজারে আসবো। ওকে, জাতীয় বাজারে চলে আসবো। দেখো, জাতীয় বাজার কাকে বলে, লিখো লিখো, যদি কোনো পণ্যদ্রব্যের যদি কোনো পণ্যদ্রব্যের যদি কোনো পণ্যদ্রব্যের যদি কোনো পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় দেশের সীমানা পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে কি বলে? তাকে হচ্ছে জাতীয় বাজার বলে। একটা দেশের সীমানার মধ্যে যদি বিস্তৃত থাকে, তাকে জাতীয় বাজার বলে। তার মানে বাংলাদেশের মধ্যে যে দ্রব্যগুলো এক জেলা থেকে আরেক জেলায়, এক জায়গা থেকে আরেক জায়গায় হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? জাতীয় বাজার বলবো। লিখে নাও, যদি কোনো পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় দেশের সীমানার মধ্যে বিস্তৃত থাকে, তাহলে তাকে কি বলে বলো তো? তাহলে তাকে জাতীয় বাজার বলে। খুব সুন্দর করে আমি সহজ করে লিখে দিয়েছি তোমাদের। তোমরা চাইলে এদিক সেদিক করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝো যে একটা দেশের যে ভৌগোলিক দূরত্ব থাকে, ভৌগোলিক সীমানা থাকে, এই সীমানার মধ্যে যদি কোনো পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? জাতীয় বাজার বলবো। খুব সহজ না? এই জাতীয় বাজারের পণ্যগুলো কি কি বলতো? জাতীয় বাজারের পণ্য কি কি? যেমন বিভিন্ন, যেমন প্রসাধনী পণ্য, তারপরে কি হতে পারে? তারপরে হতে পারে হচ্ছে প্রসাধনী পণ্য হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি হতে পারে। তারপরে কি হতে পারে বলো তো? তারপরে হচ্ছে চাল ডাল হতে পারে, চাল ডাল হতে পারে। ওকে, চাল ডাল হতে পারে। এগুলো হচ্ছে কি বলো তো? এগুলো হচ্ছে তোমার জাতীয় বাজারের পণ্য। ওকে, এই পর্যন্ত লিখছো? ওকে, খুব সুন্দর, ব্রিলিয়ান্ট, আফা, তামান্না, তাসনিম, তামান্না। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখানে ও আপা নাই তো? ওই ইন্ডিয়ার আপা নাই তো? ইন্ডিয়ার আপা আবার ক্লাস করে না তো?
ইন্ডিয়ার আপা ক্লাস করলে ইন্ডিয়ার আপার সাথে ক্লাস করো। ইন্ডিয়ায় চলে গেছে যে আপা তোমাদের। আচ্ছা ভাইয়া নোট করা আছে, একটু যদি দিতে। না না না, একজনের নোট ঠিক আছে, তোমরা শেয়ার করলে আসলে। হ্যাঁ হ্যাঁ, যে কামরান আহমেদ বলেছো যে একটা পণ্যদ্রব্যের বাজার যদি কি হয় বলতো, কয়েকটা দেশের মধ্যে বিস্তৃত থাকে বা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত থাকে, তাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক বাজার বলবো। তাহলে আমরা আন্তর্জাতিক বাজার কাকে বলে সেটা লিখি, যে কোনো একটা পণ্যদ্রব্যের লেখো, কোনো পণ্যদ্রব্যের লেখো, কোনো পণ্যদ্রব্যের কোনো পণ্যদ্রব্যের কোনো পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় যদি, কোনো পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় যদি, ক্রয় বিক্রয় যদি, ক্রয় বিক্রয় যদি কি হয় বলতো? ক্রয় বিক্রয় যদি একাধিক দেশের মধ্যে, একাধিক দেশের দেশব্যাপী বা দেশের মধ্যে দেশব্যাপী বিস্তৃত থাকে, দেশব্যাপী কি হয় বলতো? বিস্তৃত থাকে, বিস্তৃত থাকে বা বিস্তৃত হয়, তাহলে তাকে কি বলে? তাহলে তাকে আসলে আন্তর্জাতিক বাজার বলে। লিখো যেমন কি কি বলতো, যেমন আমি যেমন এই আন্তর্জাতিক বাজারের পণ্যগুলো লেখো, যেমন সোনা, যেমন সোনা, রূপা, ডায়মন্ড, তারপরে হচ্ছে পাট, তারপরে হচ্ছে তৈরি পোশাক, তৈরি কি বলতো? তৈরি পোশাক, এগুলো কি বলতো? আন্তর্জাতিক বাজারের পণ্য, আন্তর্জাতিক বাজারের পণ্য। যেমন সোনা, রূপা, পাট, তৈরি পোশাক, এগুলো কি বলতো? আবার যন্ত্রপাতিও হয়, এখানে যন্ত্রপাতিও হবে, ঠিক আছে? বিভিন্ন যন্ত্রপাতি, যেমন চায়না থেকে আমরা সব যন্ত্রপাতি নিয়ে আসি। তাহলে কি বলতো? যে কোনো পণ্যদ্রব্যের বা ক্রয় বিক্রয় যদি একাধিক দেশব্যাপী বিস্তৃত থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা আন্তর্জাতিক বাজার বলবো। যেমন এই বাজারের পণ্যগুলো কি? সোনা, রূপা, পাট, তৈরি পোশাক, যন্ত্রপাতি। এই প্রশ্নটা এমসিকিউ আকারে আসবে, কিন্তু আমি এই জন্য যেমনটা লিখে দিচ্ছি, কারণ এমসিকিউ আসবে, আমরা অনেকেই ভুল করি। এক নম্বর এমসিকিউ যদি তোমার ভুল হয়, যেটা সহজ ছিল, তাহলে তোমার অনেক কষ্ট লাগবে, ঠিক আছে? ওকে, সামিউল বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিউল। একটু যারা এখন জয়েন করছে একটু বন্ধুদের মেনশন করো, বন্ধুদের একটু মেনশন করো, সবাই আজকের ক্লাসটা দেখুক, ঠিক আছে? সবাই আজকের ক্লাসটা দেখুক। ওকে, লুনা বলেছো অলরেডি। ওকে, হ্যাঁ অলরেডি বলেছো, তোমরা এগুলো জানো বাবা, কিন্তু মেইন জায়গায় আসলে যাবো, যারা জানে না তাদের জন্য পড়াচ্ছি। এবং আমি আসলে হঠাৎ করে যদি ওই জায়গায় যাই, অনেকের জন্যই কষ্ট হয়ে যাবে। তো আসলে সবাই তো এক ধরন না, মানে সবাই তো এক ধাঁচেই পারে না, এই জন্য কেউ কম পারে, তাদেরকেও সুযোগটা দেওয়া লাগবে, তাদের জন্যই তো ক্লাস, ঠিক আছে? তোমরা যারা পারো তাদের শানিত করার জন্য এটা ক্লাস, এবং যারা কিছুই পারে না তাদের শেখার জন্য এটা ক্লাস, বুঝতে পেরেছো? যারা পারো তাদের জন্য যে না, এটা না, যারা পারো তাদের শানিত করার জন্য এটা ক্লাস, মানে তারা আরও যেন পারো সেজন্য ক্লাস, এবং যারা কিছুই পারে না তাদের বোঝার জন্য ক্লাস। এই জন্য বেসিক টু অ্যাডভান্স, বুঝতে পেরেছো? যে প্রথম থেকে শুরু করে শেষের দিক পর্যন্ত আমি পড়াবো এবং বাজার শেষ করব। তোমরা সবাই যারা জয়েন করছো সবাই একটু আসলে কি করবো বলো তো? হ্যাঁ, জাতীয় বাজারের পণ্য, আসবাবপত্র, কাপড়ের বাজার, হ্যাঁ এগুলো হয়, ঠিক আছে? আইরিন লিখেছে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আইরিন, ক্লাসে স্বাগত। হ্যাঁ, তোমরা যে দুইটা একটা উদাহরণ দিচ্ছ সেগুলো ঠিক আছে, ঠিক আছে? আসবাবপত্রও কি বলো তো? আসবাবপত্র জাতীয় বাজারের পণ্য, এটাতে কোনো সন্দেহ নাই। ওকে, আমরা এই পর্যন্ত আমরা লিখে ফেলছি। তাহলে বাজারের প্রকারভেদ হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজারের প্রকারভেদটা আমরা জেনে ফেলছি। এখন লেখো কিসের ভিত্তিতে বলো তো? এখন লেখো যে আমরা একটু শিখে ফেলবো, যে লেখো যে কিসের ভিত্তিতে বলো তো? সময়ের ভিত্তিতে লেখো, সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার। ওকে, আচ্ছা, খুব ইজি লাগবে তোমাদের, খুব ইজি লাগবে, ঠিক আছে? সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার। একটা হচ্ছে কি? অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার। তারপরে কি বলতো? দুই নাম্বার হচ্ছে কি? শুধু স্বল্পকালীন বাজার। ওকে, স্বল্পকালীন বাজার। তারপরে কি বলতো? তারপর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। লেখো যে অতি দীর্ঘকালীন বাজার। আচ্ছা, অতি দীর্ঘকালীন বাজার। আগে আমরা দীর্ঘকালীনটা লিখে ফেললে ভালো। ওকে, এখানে লেখো যে দীর্ঘকালীন বাজার। তারপরে কি বলতো? অতি দীর্ঘকালীন বাজার। 4 নাম্বারটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। ওকে, অতি দীর্ঘকালীন বাজার।
আচ্ছা, অতি দীর্ঘকালীন বাজার। ওকে, এই পর্যন্ত তোমার আশা করি যে লেখা হয়েছে। সবাই ডান লিখবা। এই যে সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার, এটা যদি লিখে নাও, অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার যদি লিখে নাও তাহলে আমাকে ডান লিখবা। আমি হচ্ছে এই বাজারগুলো চেনার আমি হচ্ছে কিছু সহজ ট্রিক্স তোমাদের বলে দিব যে কীভাবে আসলে চেনা যায় এই বাজারগুলোকে। ওকে, আচ্ছা আচ্ছা, নোট করলে কেউ বল প্লিজ। খায়রুল, তুমি নিজে নোট করো ভাই। মেহেদি হাসান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মেহেদি, ক্লাসে স্বাগত তোমাকে। তুমি একটু হচ্ছে বন্ধুদের মেনশন করবা, যারা এখন আসছো তারা একটু বন্ধুদের মেনশন করবা। ভাইয়া পিডিএফ পাবো তো? তসলিম সওদাগর বলেছো। তসলিম সওদাগর, পিডিএফ ফ্রি ক্লাসে আসলে পিডিএফ আমি দেই না, আমার ক্লাসই হচ্ছে পিডিএফ। আমার ক্লাসই হচ্ছে পিডিএফ। সেটা হচ্ছে কি, তুমি নোট করে নাও, এটাই তোমার পিডিএফ। আর যদি তুমি হচ্ছে আমাদের হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে পেইড ব্যাচে প্রতিটা অধ্যায় যত্ন সহকারে করানোর পর আমি এই ক্লাসের উপরেই কি বলো তো পিডিএফ আগে দিয়ে দিই, অথবা ক্লাসটা শেষ হবে যখন তখন আমি পিডিএফ দিই। এবং পিডিএফ তো পিডিএফ না, পিডিএফ হচ্ছে একটা বইয়ের থেকে কম কিছু না। ওই অধ্যায়ের এমসিকিউ থাকবে পিডিএফে, ওই অধ্যায়ের হচ্ছে ক খ নম্বর সাজেশন থাকবে, সেগুলোর উত্তর থাকবে, এবং হচ্ছে কি থাকবে বলো তো, কিছু তথ্যগণিকা থাকবে, এবং আরও কিছু থাকে বলো তো, আরও হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর থাকে, এবং প্র্যাকটিসের জন্য আরও থাকে যে সৃজনশীল প্রশ্নের কিছু থাকবে, সেগুলোর উত্তর থাকবে যে কীভাবে আমরা করব। তারপরে কিছু প্র্যাকটিসের জন্য কিছু সৃজনশীল থাকে। তো এইভাবে মূলত তোমাদের প্রতিটা লেকচার শিট সাজানো। যারা পেইড বেসে স্টুডেন্ট আছো তারা এখানে জানে, তারাও এখানে ক্লাস করতেছো, তারা জানে যে আমি কীভাবে পিডিএফটা তোমাদের দিই এবং কতটা ইফেক্টিভ পিডিএফ বা লেকচার শিটটা। ঠিক আছে, তো তোমরা যারা এখনও দ্বিধাহীনতায় ভুগছো যে ভর্তি হবা কি হবা না, তাদেরকে বলছি ভাইয়া আরও অনেক দিন পরীক্ষার সময় আছে। এই সময়ের মধ্যে তোমাদের 1 থেকে 4 এবং 9, 10 এই মাস কয়েকটা অধ্যায় শেষ করতে কোনো প্যারাই লাগবে না। এবং সেকেন্ড পেপারের যে অধ্যায়গুলো আছে খুবই ইজি, সেগুলো আমি নোট দিয়ে দিয়ে তোমাদের পড়াবো। ঠিক আছে, তো এখনও যারা আসলে ভর্তি হও নাই, দ্বিধাহীনতায় ভুগছো, তোমরা আর কোনো কিছু না ভেবে আমাদের যে অর্থনীতির যে পেইড ব্যাচ আছে সেখানে ভর্তি হয়ে যাও। আজকের ক্লাসটা তাদের জন্যই, আজকের ক্লাসটা হচ্ছে যারা ফ্রি তাদের জন্যই। তোমরা হচ্ছে কি পেইড ব্যাচে অ্যাডমিশন হয়ে যেতে পারো, যেহেতু আমাদের পেইড ব্যাচ ক্লাস অলরেডি 2টা হয়ে গেছে, তো তোমরা আসলে জয়েন করতে পারো। ওকে, আচ্ছা এই পর্যন্তই হচ্ছে ছিল। ভাইয়া নোট করছে, সুইট গ্রিল বলেছো। ওকে ঠিক আছে, আমি কিন্তু আর ফ্রি ক্লাস নিব না। আমি যদি বিডি এডুকেটরসে এর আগে আমাকে একটা অর্থনীতির ফ্রি ক্লাস নিতেও দেখো নাই। ঠিক আছে, আমি সরাসরি তোমার হচ্ছে পেইড ব্যাচেই মূলত পড়াই, আমি তোমাদের নিচ্ছি। তোমরা অনেকেই করতে চাইছো ক্লাস, এই জন্যই নিচ্ছি। একটা ক্লাস করো, দেন হচ্ছে তোমরা ডিসিশন নিতে পারবা। ওকে আচ্ছা, আমরা কি বললাম বলো তো? সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার, একটা অতি স্বল্পকালীন বাজার, একটা স্বল্পকালীন বাজার, একটা দীর্ঘকালীন বাজার, একটা অতি দীর্ঘকালীন বাজার। এখন ভাইয়া চিনবো কিভাবে অতি স্বল্পকালীন বাজার? কয়েকটা বৈশিষ্ট্য তুমি সাথেই লিখে নিবা, কয়েকটা বৈশিষ্ট্য। অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার। আচ্ছা, অতি স্বল্পকালীন বাজার লেখো। অতি স্বল্পকালীন বাজার এগুলো আমি হচ্ছে তোমাদের হচ্ছে পিডিএফ দিব। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের আমি পিডিএফ দিব, কিন্তু এখন কাকে বলে সেগুলো লেখার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন লেখা। অতি স্বল্পকালীন বাজার আসলে কি করা যায় না বলো তো? খুবই কম মেয়াদে হয় এবং এখানে দ্রব্যের যোগান কম থাকে। দ্রব্যের হচ্ছে লেখো, দ্রব্যের যোগান লেখো। দ্রব্যের যোগান কম, দ্রব্যের যোগান কম, দ্রব্যের যোগান কম থাকে, দ্রব্যের যোগান কম থাকে, দ্রব্যের যোগান কম থাকে। চাইলে বাড়ানো যায় না। ঠিক আছে, চাইলেই কি করা যায় না? চাইলেই বাড়ানো যায় না, চাইলেই বাড়ানো যায় না, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, বাড়ানো যায় না। তাহলে কি বলো তো? দ্রব্যের যোগান কম থাকে এবং তুমি চাইলেই এই যে অতি স্বল্পকালীন বাজার, এটার আসলে কি করতে পারবে না, কোনো একটা দ্রব্যের যোগান বাড়াতে পারবা না। ঠিক আছে, ওকে ওকে। তুহিন চৌধুরী তুহিন বলেছো। তুহিন চৌধুরী তুহিন, এটা কেমন নাম? হ্যাঁ সুন্দর, চৌধুরী তুহিন। ওকে, এটা সুন্দর নাম, চৌধুরী তুহিন। ওকে, তোমাদের কমেন্টগুলো পড়ছি। ইকোনমিক্স কোর্স ফি কত? হ্যাঁ আইরিন বলেছে ইকোনমিক্স কোর্স হচ্ছে, ইকোনমিক্স কোর্সের ফি হচ্ছে মাত্র 500 টাকা। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস জিম বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জিম। তোমরা যারা জয়েন করছো এখন একটু বন্ধুদের আসলে মেনশন করে ফেলবা, একটু বন্ধুদের হচ্ছে মেনশন করে ফেলবা। ওকে আচ্ছা, ওকে ওকে 500 টাকা। হ্যাঁ, তোমরা যারা এখনও তোমরা দ্বিধাহীনতায় ভুগছো তারা আসলে চাইলেই ইকোনমিক্স কোর্সটাতে জয়েন করে, এরপরে আমি আর একটা ফ্রি ক্লাসও নিব না আসলে। ঠিক আছে, ওকে। তাহলে একটা বৈশিষ্ট্য বলছি যে দ্রব্যের যোগান কম থাকে, চাইলেই বাড়ানো যায় না। এখানে কি থাকে বলো তো? এই কথাটার মধ্যে আরও 2টা বৈশিষ্ট্য আছে। এটা কি বলো তো? যোগান স্থিতিশীল। যোগান হচ্ছে কি বলো তো? যোগান স্থিতিশীল, স্থিতিশীল এবং কি বলো তো? স্থিতিশীল। আর চাহিদা কি বলো তো? চাহিদা বেশি থাকে, চাহিদা বেশি থাকে। ঠিক আছে, চাহিদা বেশি থাকে।
চাহিদা বেশি থাকে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমি কাকে বলে না লিখে দিয়ে মূলত কয়েকটা ইনফরমেশন লিখে দিছি, যেন এই বাজারটাকে তুমি চাইলেই ইচ্ছা করে সংজ্ঞায়িত করে লিখতে পারবা, এবং অতি স্বল্পকালীন বাজার কিভাবে আমরা চিনবো সেটাও তুমি বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, এটা শেষ আমার। এই পর্যন্ত যদি লেখা হয় ডান লেখো, আমি একটু স্বল্পকালীন বাজারে যাব, আমি একটু স্বল্পকালীন বাজারে যাব। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। রবিউল হুসাইন বলেছো বিজ্ঞাপনের প্রয়োজন নেই, বুঝি নাই। ওকে, বিজ্ঞাপনের প্রয়োজন নেই কেন ভাইয়া? আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি আমি তো বিজ্ঞাপন করার জন্য নিচ্ছি। তুমি কি কোনো তুমি তো পড়াশোনা করছো, তুমি তো আসলে তোমার প্রফিটের জন্য, তুমি জব পাবা অথবা তুমি ইনকাম করবা, তাই তো? পড়াশোনার উদ্দেশ্য তো দুইটা। আমরা তো অর্থগত উদ্দেশ্যের পিছনেই ছুটি না, তুমি মানুষ হওয়ার জন্য ছুটো। মানুষ তো অবশ্যই হই, আমি শুধু নীতি কথা বললাম। কিন্তু এটাকে কি বলে জানো? অপ্রিয় সত্য কথা। অপ্রিয় সত্য কথা কি জানো? যে সত্য কথা তোমাকে আঘাত করবে, এটা হচ্ছে অপ্রিয় সত্য কথা, এবং যেটা আসলে সবাই বলে না। ঠিক আছে, শুধু হচ্ছে শুধু হচ্ছে মধুর মধুর কথা বললে তো হয় না। আর তুমি আমাকে বিজ্ঞাপনের কথা বলছো, বিজ্ঞাপন প্রয়োজন নাই কেন? না, বুঝি নাই, আমি তোমার কথা বুঝি নাই, হয়তো আমি ভুল বুঝতে পারি, হয়তো তো। আচ্ছা, আমি ভুল বুঝতে পারি, কোনো সমস্যা নেই, যদি ভুল হই আমি ওটা ক্ষমা সুন্দর দৃষ্টি। কিন্তু বলছি যে বিজ্ঞাপন কেন করছি ক্লাসের ইয়াতে, তো অবশ্যই বিজ্ঞাপন প্রয়োজন আছে জন্য করছি। ফ্রি ক্লাস আর তো নিব না, আমি তো ফ্রি ক্লাস নেই না, বুঝতে পারছো? আমি এই পেজে তুমি খুঁজো তো আমার একটা অর্থনীতি ক্লাস ফ্রি ক্লাস আছে কিনা, কিন্তু আমার তো পেইড ব্যাচ আছে বিডি এডুকেটরসে। তো সুতরাং এটা তো বিশ্বাসের জায়গা, যারা ক্লাস করছে তারা তো জানে কিভাবে পড়াচ্ছে। এখন তোমাকে দেখানোর জন্য আসছি যে এইভাবে পড়ানো হয়। তুমি যদি চাও তুমি ভর্তি হতে পারো, তোমার দায়িত্ব আমার, নট অনলি এখন দায়িত্ব, তুমি যে কোনো সময় যে কোনো সাপোর্ট তুমি আমার কাছ থেকে পাবা। তো এটা তো আমি বলছি। ওকে, আসলে তোমরা কিছু স্টুডেন্ট থাকে যে এরা আসলে বলবো না, মানে এসব কথা বলতে নাই, ঠিক আছে, এসব কথা বলতে নাই যে ভাইয়া সব কিছুরই আসলে আছে। আমি ক্লাসকে কষ্ট করে ক্লাস নিচ্ছি তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য কি আমার দুটি স্টুডেন্ট ভর্তি হবে, এটাই তো চাওয়া। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি আর বেশি কিছু বলছি না। তো হ্যাঁ স্যার, স্যারদের সাথে এইভাবে বলতে হয় না। আচ্ছা মাহিয়া যান, যাই হোক, কেউ কিছু বলুক, কোনো সমস্যা নেই। আসলে তোমরা জানো যে মানুষের আসলে অর্থচিন্তা থাকে, এবং সব জায়গায় আসলে বিজনেস আছে। দেখো এত বাংলাদেশে পেজ, এত প্ল্যাটফর্ম, সবাই একের পর এক ধামাকা বিজ্ঞাপন দিয়েই যাচ্ছে, একটার পর একটা পোস্ট। কিন্তু বিডি এডুকেটরস তোমাদের এত পোস্ট দিছে, তোমরা তো বিশ্বাস করে যারা ভর্তি হয়েছে, এতগুলো স্টুডেন্ট তোমরা ভর্তি হয়েছো, তোমরা তো বিশ্বাস করে ভর্তি হয়েছো, তোমাদের একটা বিজ্ঞাপনও দেওয়া হয় নাই, তাই তো? তো সেই বিশ্বাসের প্রতিফলন কতটুকু তোমরা পাচ্ছ সেটা তোমরা জানো, কিন্তু আজকে অন্যদের দেখানোর জন্য আসলে লাইভ ক্লাসে আসছি। ঠিক আছে, আমরা এত বিজ্ঞাপনে বিশ্বাসী না, তোমরা অন্য জায়গায় যাও, দেখো সারাদিন তোমাদের ভাইয়া হচ্ছে, ভাইয়া সারাদিন একটা ছবি এভাবে একটা ছবি দিয়ে, ভাইয়া তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাইয়া তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভাইয়া তোমার রুয়েট, ভাইয়া তোমার এটা, ভাইয়া এই পড়াবে। কিন্তু ক্লাসে গিয়ে দেখা যায় যে কি হয় সেগুলোতে, মানে আমি কিছু সাবজেক্টের কথা জানি যেগুলো অনেক কঠিন করে উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের কাছে। মানে কঠিন করে উপস্থাপন করাতে কি, যে তুমি অনেক কঠিন ভাবো আর তুমি ভর্তি হয়ে যাও। জিনিসটা তো ইজি, তাহলে যে জিনিসটা ইজি সেটাকে কেন কঠিনভাবে উপস্থাপন করব আমি? এই জিনিসটা তো ইজি, তাহলে আমি ইজিভাবে উপস্থাপন করবো যেন শিক্ষার্থীর বুঝতে সুবিধা হয়। আমি স্টুডেন্ট কয়টা পেলাম, আমি কয়টা স্টুডেন্ট কোর্সে ভর্তি করাতে পারবো, এটা গুরুত্বপূর্ণ না। স্টুডেন্ট কেমন শিখলে এটা গুরুত্বপূর্ণ, এবং সহজভাবে উপস্থাপন করতে হবে। ওকে, আচ্ছা, সাবিয়া ইয়াসমিন বলেছো, হ্যাঁ আমি তো বললাম ভাইয়া, সাবিয়া একটা কথা শোনো, আমি প্রথমে বলছি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি, কারণ আমি তোমার কমেন্টটা ঠিকভাবে দেখি নাই, কিন্তু আমি এতগুলো কথা বললাম, অনেকের জন্য সুবিধা হলো। তুমি মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে, তুমি মন খারাপ করবো না, তুমি ভাইয়ের পক্ষ থেকে চকলেট পাবা, কারণ তোমার বদৌলতে কিন্তু আমি অনেকগুলো কথা বলতে পারছি। ঠিক আছে, তুমি ভাইয়ের কাছ থেকে চকলেট নিও। ওকে, আচ্ছা, আসলে যে অতি স্বল্পকালীন বাজার হয়ে গেছে, তো আমরা আসলে পরবর্তীতে যাব। দেখো যে কি বলো তো, আমরা একটু পরে যাই, সেটা হচ্ছে স্বল্পকালীন বাজার। মন খারাপ করো না সাবিহা। ওকে, স্বল্পকালীন বাজার। ওকে, লেখো স্বল্পকালীন বাজার, আমি কোনো খারাপ কথা বলি নাই, ঠিক আছে। ওকে, স্বল্পকালীন বাজার লেখো। স্বল্পকালীন বাজার কি বলো তো? স্বল্পকালীন বাজারের কথা হচ্ছে কি, যোগান কিছুটা লেখো, যোগান কিছুটা স্থিতিশীল, যোগান কিছুটা স্থিতিশীল। ওকে, স্থিতিশীল, তুমি অনেক ব্রিলিয়েন্ট সাবিহা, তুমি অনেক সুন্দর কথা বলছো আগে। স্থিতিশীল, এবং চাইলে যোগান কিছুটা বাড়ানো যায়, লেখো চাইলে, কি বলো তো, চাইলে যোগান কিছুটা, এই জন্য তো স্থিতিশীল, যোগান কিছুটা বাড়ানো যায়। ওকে, লেখো কিছুটা বাড়ানো যায়,
বাড়ানো যায়। ওকে লেখো, তারপরে লেখো যে এই মেয়াদটা কত থাকে, মানে এই স্বল্পকালীন বাজারের মেয়াদটা কেমন, লেখো 5 থেকে 6 মাস, লেখো 5 থেকে 6 মাস মেয়াদ, 5 থেকে 6 মাস মেয়াদ। ওকে, 5 থেকে 6 মাস মেয়াদ থাকে। ওকে, এই হচ্ছে স্বল্পকালীন বাজারের কি যোগান কিছুটা স্থিতিশীল, চাইলে যোগান কিছুটা বাড়ানো যায়, এবং 5 থেকে 6 মাস হচ্ছে মেয়াদ, এটা স্বল্পকালীন বাজার। ওকে, এই পর্যন্ত নিশ্চয়। ওকে 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 নূর আহমেদ, হ্যাঁ খুব সুন্দর স্যার, বুঝতে পারে নাই, কোনো সমস্যা নেই, আমি ওটা বললাম আর কি। তোমার কমেন্টগুলো খুব দ্রুত যাচ্ছে, তোমাদের কমেন্টগুলো খুব দ্রুত যাচ্ছে, আমি আসলে যেটা ক্যাচ করতে পারছি সেটাই ধরছি। হ্যাঁ বলছে ভাই আমি কোর্স কি কিনতে পারবো, আমি 26 ব্যাচের, তোমরা যারা 2026 ব্যাচের আসছো তারা কোর্সে ভর্তি হয়ে যাও, তাদের কি পুরো সিলেবাস মানে তাদের পুরো বই, তাহলে আগে আমরা পড়বো হচ্ছে 25-এর যে সিলেবাস আছে সেটা তাদের সাথে পড়বো, এবং তোমাদের তারপরে বাকিগুলো যেগুলো আছে সেগুলোও পড়াবো। এবং তোমরা যদি এখন ভর্তি হও, এরপরে যে ইকোনমিক্স কোর্সটা নিয়ে আসবো 26-27-এর জন্য অথবা 26-এর জন্য আলাদা করে, সেখানে তোমরা ফ্রি, বুঝতে পারছো? এখন যদি ভর্তি হও, তার মানে এখন ভর্তি হলে তোমরা 2-3 বার করতে পারবা ক্লাসটা বা কোর্সটা, ঠিক আছে? 2-3 বার তোমরা করতে পারবা। তো সুতরাং যারা 26-এর আছো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি যে তোমরা হচ্ছে ভালো করে শিখতে পারবা, এবং যারা 25-এর আছো তাদেরকে আমি বলছি যে তোমরা কোর্সটা আসলে কোনো ধরনের দ্বিধাহীনতায় না ভুগে অলরেডি কোর্সে এনরোল করে নাও, যে তোমরা আসলে কিছু শিখবে ইনশাআল্লাহ। ওকে, এই পর্যন্ত লিখে নিছো? ওকে, এই পর্যন্ত লিখে নিছো বলো তো স্বল্পকালীন বাজারের? তাহলে এই বাজারের স্থায়িত্বকাল কত বলো তো? যে সময়সীমা হচ্ছে 5 থেকে 6 মাস স্থায়িত্বকাল। এটাকে একটু লিখে নিতে পারো যে স্থায়িত্বকাল মানে এই যে স্বল্পকালীন বাজারের স্থায়িত্বকাল হচ্ছে 5 থেকে কত বলো তো 6 মাসের। সবাই একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই হচ্ছে কি বলো তো লিখে ফেলতে পারছো কিনা, বলো তো এই পর্যন্ত লিখে ফেলতে পারছো কিনা? এই পর্যন্ত লিখতে পারছো কিনা? সবাই ডান লেখো, সবার কমেন্টগুলো দেখছি না। বলছে মাহিয়া জান স্যার এইগুলোর সংজ্ঞা কি পেইড ব্যাচে দিবেন না? পেইড ব্যাচে তো তোমরা হচ্ছে কি পাবা, পেইড ব্যাচে তো তোমরা অলরেডি হচ্ছে সেখানে শিট পাবা, লেকচার শিট পাবা, সেখানে তো এগুলো থাকবে, সেগুলো তো এখানে সাজানো আছে খুব সুন্দর করে। কিন্তু এখন আমি তোমাদের কি বলছি, তোমাদের হচ্ছে সংজ্ঞার থেকে মূলত আমি তোমাদের মূলত কিছু পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করছি, এটাকে তুমি সংজ্ঞা বানাতে পারবে। আর পেইড ব্যাচে এগুলোও থাকবে, সংজ্ঞাও থাকবে, কোনো চিন্তার কিছুই নাই, ঠিক আছে? চিন্তার কিছু নাই। ওকে, এই পর্যন্ত লিখছো। এখন লেখো যে দীর্ঘকালীন বাজার, লেখো যে দীর্ঘকালীন বাজার কি, লেখো দীর্ঘকালীন বাজার কি বলো তো? দীর্ঘকালীন বাজার আচ্ছা, দীর্ঘকালীন বাজারের কথা হচ্ছে কি, আমরা দীর্ঘকালীন বাজারে কয়েকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কি, লেখো দীর্ঘকালীন বাজার কি করা যায় বলো তো? প্রথম কথা বলো তো কি, দ্রব্যের চাহিদা, আগে লেখো দ্রব্যের হচ্ছে যোগান, দ্রব্যের যোগান ইচ্ছে মতো বাড়ানো যায়, ঠিক আছে? ইচ্ছে মতো কি করা যায় বলো তো? বাড়ানো যায়, ইচ্ছে মতো বাড়ানো যায়। এরপরে দেখো দীর্ঘকালীন বাজার, দেখছো? তারপরে কি, শিল্প প্রতিষ্ঠানের আয়তন বা যে উৎপাদক প্রতিষ্ঠান সেটার আয়তনও কি করা যায়? বাড়ানো যায়, চাইলে আয়তন মূলধন যে কোনো কিছু, ঠিক আছে? বাড়ানো যায়, ঠিক আছে? বাড়ানো যায়। তার মানে এখানে অনেক সময় থাকে, এই জন্য তুমি ধরো প্রথমে তুমি একটা উৎপাদক প্রতিষ্ঠান, তুমি এক্স নামক দ্রব্য উৎপাদন করছো। এখন তুমি দেখলা যে হঠাৎ করে এই দ্রব্যটার চাহিদা অনেক বেড়ে গেছে, এখন তোমার যোগান বাড়ানো লাগবে। এখন যোগান বাড়াতে গেলে তোমার ওই শিল্প প্রতিষ্ঠান বা ওই উৎপাদক প্রতিষ্ঠানের আয়তন বাড়ানো লাগবে, তোমার হচ্ছে জায়গা বাড়ানো লাগবে, মানে আয়তন বাড়ানো লাগবে, আরও বিষয়াদি বা পুরো প্রতিষ্ঠানটা বাড়ানো লাগবে, ঢেলে সাজানো লাগবে। তুমি চাইলেই কি করতে পারবা, কারণ এখানে তো দীর্ঘকালীন বাজার, তার মানে তুমি ইচ্ছা মতো কি করতে পারবা, তুমি আয়তন পরিধি যা আছে সব বাড়িয়ে তুমি ওই দ্রব্যের যোগান ইচ্ছে মতো কি করতে পারবা, তুমি বাড়াতে পারবা। বুঝতে পারছো? এটাই হচ্ছে দীর্ঘকালীন বাজার। এটা যদি লিখে নাও, মানে আমি খুব সংক্ষেপে বলছি, লেট হয়ে গেল নুসরাত। ওকে, কোনো সমস্যা নেই। রাকিব বলেছে কোর্স কত ভাইয়া? কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, 500 টাকা, এবং অলরেডি 2টা ক্লাস হয়েছে। তোমরা যারা করছো দেরি না করে ঝটপট জয়েন করে ফেলতে পারো। ভাইয়া লাইভ স্টুডেন্টের সাথে কম কথা বলবেন প্লিজ। ওকে, বিটি খন্দকার বলছো, হ্যাঁ আমি কম কথাই বলছি, আমি তো পড়ার বিষয়ে কথা বেশি বলছি। ওকে,
আচ্ছা, তোমরা অনেকে কম কথা পছন্দ করো, কিন্তু লাইভে যারা ক্লাস নেয় তারা সবাই বেশি কথা বলে। এবং ওকে, আচ্ছা ওকে, দেখো যে দীর্ঘকালীন বাজার। এখন আমরা কি করব বলো তো? অতীত। আচ্ছা, এই পর্যন্ত তোমরা লিখছো, আরেকবার তোমাদের দেখাই। ওকে, দেখো দীর্ঘকালীন বাজারকে দ্রব্যের যোগান ইচ্ছে মতো বাড়ানো যায়। তারপরে কি বলো তো? শিল্প প্রতিষ্ঠানের আয়তন বাড়ানো যায়। আরও কয়েকটা, আমি একটু তাড়াতাড়ি যাবো এই জন্য আমি লিখে দিই। লিখে অতি দীর্ঘকালীন বাজার লেখো, ডান লিখো সবাই, অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। ওকে, খুব তাড়াতাড়ি আমরা যাবো। অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার লেখো, অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। খুব তাড়াতাড়ি। দীর্ঘকালীন বাজার বলতে এমন একজন বাজার কি যেখানে চাহিদা যোগানের কি পূর্ণ সাম্রাজ্য বজায় থাকে। হ্যাঁ, এইটাই আমি বলছি। এগুলো হচ্ছে সংজ্ঞাগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সংজ্ঞাগুলো তোমরা কি করবা বলো তো? পেয়ে যাবা, সংজ্ঞাগুলো পেয়ে যাবা। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ ভালো আছি। ওকে ওকে, ঠিক আছে। এখন আসো যে অতি দীর্ঘকালীন বাজারের কি কি হয়। অতি দীর্ঘকালীন বাজারের প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে যে লেখো যে দ্রব্যের কি বলতো? এক কথায় ভোক্তার, আগে লেখো যে ভোক্তার রুচি অভ্যাস ইত্যাদি পরিবর্তনের সাথে কি করা যায় বলো তো? পরিবর্তনের সাথে দ্রব্যাদি, মানে বিভিন্ন দ্রব্যাদি আছে না, এগুলো কি করা যায়? উন্নত করা যায় বা কি করা যায়? পরিবর্তন করা যায়, ঠিক আছে? তারপরে কি বলতো? প্রযুক্তির উন্নয়ন করা যায়, কারণ অতি দীর্ঘকালীন কি অনেক দিনের ব্যাপার। তাহলে প্রযুক্তির উন্নয়নও কি হয় বলতো? প্রযুক্তির উন্নয়ন করা যায় এখানে। আচ্ছা, এই দূরে লিখানো, তারপরে বলছি। ওকে, ঠিক বলছেন স্যার, স্যারের মতো করা বুঝতেছে। তোমরা কেন এমন করতেছো? আচ্ছা, কিছু স্টুডেন্টই আছে যারা আসলে ক্লাস করতে আসে না, মানে অনেক ব্রিলিয়ান্ট আর কি, অনেক ব্রিলিয়ান্ট, ঠিক আছে? এরা মূলত আমি মানে আর কোনো কঠিন শব্দ ব্যবহার করতে চাই না। মানে কঠিন শব্দ ব্যবহার করলে অনেকের মনে কষ্ট দেওয়া হবে, আমি সেটা মোটেও চাই না, ঠিক আছে? কঠিন শব্দ ব্যবহার করলে অনেকের মনে কষ্ট দেওয়া হবে, যেটা আসলে আমি চাই না। ওকে, স্নিগ্ধা তারা বলেছো আমারও। স্নিগ্ধা তারা, খুব সুন্দর নাম। যারা লেট করেছো তারা পরবর্তীতে সামনের যতটুকু হয়েছে ততটুকু করতে পারবা এবং এখন থেকে আসলে বাকি অংশটুকু করো এখন থেকে। ওকে, বাকি অংশটুকু করো। এবং এটা হচ্ছে চাহিদার। হ্যাঁ, ঠিক আছে, লুনা বলেছো। তাহলে এখানে আর কয়েকটা লেখো যে চাহিদার সুদূর প্রসারী লেখো। চাহিদার আমার লেখা এরকম হইতেছে। ওকে, চাহিদার সুদূর প্রসারী লেখো। চাহিদার সুদূর প্রসারী কি বলতো? পরিবর্তন সম্ভব। ওকে, আচ্ছা, তারপরে কি বলতো? মেয়াদটা কেমন মেয়াদ এই বাজারে? কয়েক বছর থেকে যুগ হতে পারে, কয়েক বছর থেকে কি হতে পারে? কয়েক যুগ পর্যন্ত হতে পারে। ওকে, যুগ পর্যন্ত হতে পারে। ওকে, লিখছো এই পর্যন্ত? আশা করি এই পর্যন্ত শেষ। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্টে যাব এখন, খুবই গুরুত্বপূর্ণ পার্টে যাব। ওকে, আচ্ছা, I have done, রাফসান মাজিদুল। ওকে, যারা এখন জয়েন করছো তারা সমস্যা নেই, তারা পরবর্তীতে বাকি অংশটুকু দেখতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত হচ্ছে এই থেকে মানে এখান থেকেই ধরো, এবং কোনো সমস্যা নেই, মনে কষ্ট নিও না, বুঝছো? কিভাবে কিনবো একটু বলবেন প্লিজ? তুহিন চৌধুরী বলেছো কিভাবে কিনবো। তোমরা হচ্ছে বিডি এডুকেটরসের পেজে তোমরা হচ্ছে ইনবক্স করে জানাবা যে অর্থনীতি কোর্স কিনতে চাই। ওকে, অর্থনীতি কোর্স কিনতে চাই, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা হচ্ছে
তোমরা হচ্ছে এখানে হেল্পলাইন নম্বর আছে, অথবা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, লেখা বোঝা যায় না ততটা। হ্যাঁ রাফসান মাজদুর, বোঝা যায় না কেন? আমি হচ্ছে একটু কেমন মানে লেখাটা পেইনটাই হচ্ছে এরকম, এই জন্য আমার লেখাটা এখানে এরকম হয়। আমি কিন্তু মুখে মুখে বলছি যে চাহিদার সুদূর প্রসারী পরিবর্তন সম্ভব, আর মেয়াদ কয়েক বছর থেকে কয়েক যুগ পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। এই পর্যন্ত যারা ডান লিখেছো তারা তো ডান। তাহলে এখন আমরা আসি যে এখন আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি। দেখো যে এখন প্রতিযোগিতার ভিত্তিতে লেখো, প্রতিযোগিতার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার, বাজার দুই প্রকার লেখো। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। ওকে, আমি আসলে এখন আর সংজ্ঞা লিখে দিব না, কারণ অনেক দেরি হয়ে গেছে ইউটিউব পর্যন্ত পড়াইতে। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার লেখা হচ্ছে, এক প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। লেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তারপরে লেখো আরেকটা যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পর্যন্ত লিখে নিয়ে ডান লেখো। ওকে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই পর্যন্ত লিখে নিয়ে ডান লেখো। ওকে, আচ্ছা এই পর্যন্ত লিখে ডান লেখো। তাহলে আমরা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটা লিখবো। ওকে, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত লিখে ডান লিখো সবাই সবাই। আমি বলছো বিথি বলছো, আমি যারটার সাথে লাগি না আপু, ধন্যবাদ। ওকে বিথি, আচ্ছা বিথি লাগালাগির কিছু নাই। বিথি আসলে তুমি একটা কথা বলছো, ভালো বলছো যে ভাইয়া লাইভে কম কথা বলো, কিন্তু লাইভে আসলে অনেক কথা বলতে হয়, বুঝতে পারছো, এই জন্য আর কি। আর কোনো সমস্যা নেই, তুমি ভালো বলছো, কথা খারাপ না। এটা নিয়ে আসলে মনোক্ষুণ্ণ বা মনে কষ্ট পাওয়ার খুব বেশি কিছু নাই বিথি, কষ্ট নিও না। ভাইয়া তো তোমাকে কখনো পাবে না, তো ভাইয়া যদি তোমাকে মনে কষ্ট দিয়ে থাকে তো সেটার জন্য আসলে ক্ষমা চাওয়া আসলে হয় না, মানে হয়ে উঠবে না, যেহেতু তোমাকে ভাইয়া কখনো দেখবে না। তো সুতরাং হচ্ছে এখন মানে কি মানুষকে কষ্ট দিলে খুবই খারাপ জিনিস, এটা কষ্ট নিও না। আমি সবার পক্ষ থেকে আসলে বলছি বিথি, একটা কমেন্ট করছো বুঝে হোক না বুঝে হোক, সেটা একেবারে যে খারাপ করছো তাও না, আমি জাস্ট বলছি আসলে তোমাকে বুঝিয়ে বলছি, আমি রাগ করি না হোক মোটেও বিথি। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন পড়ছি যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে কি বলতো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা আসলে এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটা দেখে ফেলবো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটা দেখে ফেলবো। ওকে, লেখো যে বাজারে, লেখো ওকে পৃথি চৌধুরী এসেছো। আচ্ছা পৃথি চৌধুরী এসেছো, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি পৃথি, এখন জয়েন করেছো, সমস্যা নেই, বাকি অংশটুকু করে নিও এবং এখন থেকে বাকি অংশটুকু করো। ওকে আচ্ছা, ওকে কোনো সমস্যা নেই। তোমরা একটু করো কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে লিখে নাও সবাই। লেখো যে বাজারে, লেখো সবাই, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, লেখো যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায়, সবাই লিখে ফেলো, আমি বলছি, আমি লিখছি না, আমার লেখা লিখলে বুঝো না। ওকে ভাইয়া ধীরে বললেন, হ্যাঁ ধীরে বলতেছি খাইরুল, কোনো সমস্যা নেই, মানে আমার লেখা হচ্ছে বোর্ডে নাকি অনেকে বুঝতেছে না, তো যেহেতু এটা বড় সংখ্যা সুতরাং বোর্ডে না লিখে তোমাদের বলছি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে, লেখো যে বাজারে, আমি তোমার কমেন্ট দেখছি আর বলছি, তোমাদের কমেন্ট দেখছি আর বলছি, কোনো সমস্যা নেই। লেখো যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে, এই পর্যন্ত লেখো যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে একই ধরনের পণ্য সামগ্রী কি বলতো, ঠিক আছে, একই ধরনের পণ্য সামগ্রী নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে এবং যেখানে ক্রেতা বা বিক্রেতা দাম প্রভাবিত করতে পারে না তাকে কি বলে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তুমি এটাকে আরও সহজ করে লিখবে, সাবিয়া বলেছো, খুবই সুন্দর। যে বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকে এবং সমজাতীয় দ্রব্য কি করে বলতো, ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে এবং কি বলতো নির্দিষ্ট একটা দামে ওই দ্রব্যের কি হয় বলতো কেনা, এবং নির্দিষ্ট দামটা খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আমরা 3 নম্বর অধ্যায়ের লাস্ট পর্যায়ে কিন্তু এটা শিখে এসেছিলাম, ঠিক আছে, একদম 3 নম্বর অধ্যায়ের শেষে কিন্তু আছে এই ব্যাপারটা। 2
দুইটা চার্টও দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা চার্ট দেওয়া আছে 3 নম্বর শেষের দিকে, বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্দিষ্ট একটা দাম থাকবে, এটা গুরুত্বপূর্ণ। যে দাম আসলে কি ক্রেতা কিংবা বিক্রেতা চাইলেই প্রভাবিত করতে পারবে না। তাহলে যে বাজারে কি বলতো, যে বাজারে ক্রেতা এবং বিক্রেতা কি করে, যে একটা পূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে গিয়ে একটা নির্দিষ্ট দামে কি করে, একটা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে, তাকে কি বলে বলতো? মোহাম্মদ পেয়াল বলছো সুন্দর বুঝলাম, কিন্তু এই সাবজেক্ট আমার নেই, একটু আসতে বলেন। মোহাম্মদ মেহেদি হাসান, আমি আসতেই বলছি, ওই যে তোমার হচ্ছে সাবিহা লিখে দিয়েছে, তামান্না লিখে দিয়েছে। আমি আবার বলছি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণমাত্রায় প্রতিযোগিতার ভিত্তিতে একই ধরনের পণ্য সামগ্রী কী করে বলো তো, নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে এবং ক্রেতা কিংবা বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না, এ কথাটা না লিখলেও হবে, তাকে আসলে কি বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আমি আবার বলছি, তোমরা জাস্ট লিখে মাথায় নাও, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতার ভিত্তিতে একই ধরনের পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে, তাকে আসলে কি বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। খুব সুন্দরভাবে তোমার হচ্ছে সাবিয়া ইয়াসমিন লিখে দিয়েছে, তামান্না লিখে দিয়েছে, কোনো সমস্যা নেই, কথা এদিক সেদিক হতে পারে, কিন্তু তুমি বুঝলে তুমি সংজ্ঞাটাকে লিখতে পারবা। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামটা কি থাকে বলো তো, দামটা হচ্ছে নির্দিষ্ট থাকে, দামটা নির্দিষ্ট, এই জিনিসটা আমাদের কাজে লাগবে, দামটা নির্দিষ্ট থাকে এবং যে দামটা কি বলো তো, চাইলেই ক্রেতা এবং বিক্রেতা কি করতে পারে না, প্রভাবিত করতে পারে না, এবং এখানে কি থাকে বলো তো, এখানে হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং কি বলতো, পূর্ণ প্রতিযোগিতা থাকে। একটা হচ্ছে প্রতিযোগিতায় থাকে, প্রতিযোগিতা থাকে না কোথায়, সেটা কিন্তু আমরা একটু পরে দেখে নিব, ঠিক আছে। এই পর্যন্ত মোটামুটি ভাইয়া, লাস্টেরটা আবার বলেন। ওকে, লাস্টেরটা আবার বলেন। আমি লাস্টেরটা আবার বলছি, আমি আরেকবার বলছি তোমাদের জন্য, যে কি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণমাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে একই ধরনের পণ্য সামগ্রী নির্দিষ্ট দামে কেনাবেচা করে, সেটাই কি বলতো, সেটাই হচ্ছে কি বলতো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। না ভাইয়া, ওই আপু যা সারবে বলে কম কথা বলতে, তো ভাইয়া কি করবে না, উনি তো কথা শেখাবেন না, স্যারকে এভাবে বলাটা ঠিক না। আচ্ছা, সমস্যা নেই, বিথি বা বিথিলা, উর্মি, কোনো সমস্যা নেই। উর্মি, আমি একটু বেশি কথা বলি, এটা জানো যে ভাইয়া অনেক কথা বলে। আমার সাথে যদি বসে কেউ 10 মিনিট কথা বলে, সে অনেক কথা শুনবে, ঠিক আছে। আমি অনেক কথা বলি, এটাও সত্য, একই সাথে এটাও সত্য। ওকে, তামান্না তাসনিম তাইবা বলেছো, তুমি মনে হয় আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট না। তামান্না, পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, তোমার মতো ব্রিলিয়ান স্টুডেন্ট দরকার, ঠিক আছে। সবাই ব্রিলিয়ান, আমার কাছে যারা পড়ে, যারা এখানে ক্লাস করছো, সবাই ব্রিলিয়ান, জাস্ট তোমাদের বোঝাপড়ার জায়গাটা আর একটু আসলে শার্প হবে, এই আর কি, ঠিক আছে। ওকে, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক শেষ। আমি দুইটা জিনিস লিখে দিচ্ছি, ক্রেতা বা বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না, আর দামটা কি থাকে, নির্দিষ্ট থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে ভাইয়া, বুঝতে পারছো? এবং এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। এখন এখানে কি থাকে বলো তো, কয়েকটা জিনিস, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এটা কিন্তু আমি যারা আমাদের পেজ বেসিস স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমি কি দিব বলো তো, তাদেরকে কিন্তু আমি হচ্ছে নোট দিয়ে দেবো এই অধ্যায়ের, বুঝতে পারছো? নোট দিয়ে দিব, খুব সুন্দরভাবে তারা লেকচার শিট দিব, সেখানে সব সাজানো থাকবে, আমি জাস্ট মেইন জিনিসগুলো ফোকাস করে যাচ্ছি। ওকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার শেষ, এটা আমার লাগবে, কারণ এখান থেকে একটা সৃজনশীল আসে। এখন আসো আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটা লিখবো। ডান লিখো যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, লেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ওকে, ঠিক আছে, সবাই লিখে ফেলো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। ওকে, অপূর্ণ প্রতিযোগিতামূলক, হ্যাঁ ঠিক আছে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে লিখে ফেলো সবাই। অপূর্ণ, যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা থাকে, মানে মাত্র কি থাকে বলো তো, মাত্র কতিপয় কিছু বিক্রেতা থাকে। আমরা ব্রিলিয়ান না, প্লাবন, হ্যাঁ ব্রিলিয়ান, তোমরা ব্রিলিয়ান, অবশ্যই সবার বুদ্ধি আছে, কেউ কাজে লাগায়, ভালোভাবে বুঝাইতে হলে অনেক কথা বলতে। হ্যাঁ রাকিব, বুঝতে পেরেছো, খুবই সুন্দর রাকিব। আচ্ছা, ব্রিলিয়ান্ট এলিয়েন। আচ্ছা জি স্যার, আপনি আপনার মতো কথা বলেন, আমরা শুনছি। ওকে, আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা উদাহরণ দেন। দেখো, বাংলাদেশের প্রত্যেকটা বাজারই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দেখছো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেমন আমরা হচ্ছে কি বলতো, এই বাংলাদেশের যে বাজারগুলো, এগুলোই তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এখানে তো প্রতিযোগিতা থাকে। কিছু পণ্যদ্রব্য আছে, কিছু পণ্যদ্রব্য আছে
পেইড ব্যাচের পচা স্টুডেন্ট না জাহান, তোমরাও ভালো। আচ্ছা, যে পণ্যদ্রব্যটা কি বলো তো, যে পণ্যদ্রব্যটার মধ্যে প্রতিযোগিতা থাকে সেটা অনেকগুলো, মানে এখানে বাজার বলতে হচ্ছে নির্দিষ্ট একটা পণ্যদ্রব্যকে কেন্দ্র করেই কি হতে পারে, প্রতিযোগিতামূলক বাজার তৈরি হতে পারে। তো বাংলাদেশে কি একচেটিয়া বাজারেও আছে কি, যে কিছু পণ্য আছে যেগুলো আসলে একটা গ্রুপ অফ কোম্পানি শুধু উৎপাদন করে, তারা তো একচেটিয়া বাজার হিসেবে গণ্য হবে, কারণ তারা তাদের মতো কি করে বলো তো, তাদের মতো হচ্ছে সেই পণ্যদ্রব্যটা কি করে বলো তো, তৈরি করে। বুঝতে পারছো? এই বাজারের অস্তিত্বগুলো কিন্তু খুব বেশি দেখতে পাই না আমরা, মানে এই বাজারগুলোর অস্তিত্ব খুব ভালো দেখতে পাই না আমরা। এটাও আমি বললাম যে এই বাজারের অস্তিত্বগুলো কিন্তু বাস্তবে খুব কম। এটা কিন্তু তোমরা বইয়ে তোমরা লাইনে একদম স্পষ্টভাবে আছে যে এই বাজারের কি বলো তো, এই বাজারের হচ্ছে অস্তিত্ব খুবই কম, মানে তেমন দেখা যায় না বাস্তব অস্তিত্ব। দেখো, যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা থাকে এবং ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে কি বলো তো কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে, তাকে কি বলে বলো তো, তাকে হচ্ছে ভাইয়া, হ্যাঁ সাবিয়া দ্রব্য সমজাতীয় হয়। হ্যাঁ ঠিক আছে সাবিয়া ইয়াসমিন, খুবই সুন্দর। ওকে, সমজাতীয় হয়। হ্যাঁ, তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমি আবার বলছি, সবাই লিখে নাও। যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা এবং কতিপয় ক্রেতা থাকে এবং অসম প্রতিযোগিতার ভিত্তিতে কোনো একটি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়, তাকে কি বলে বলো তো, তাকে হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। লিখে নিস তো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে যে বাজারে কি বলো তো, যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা ও ক্রেতা থাকে এবং অসম প্রতিযোগিতার ভিত্তিতে কোনো একটা পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় হয়, তাকে কি বলে বলো তো, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখানে প্রতিযোগিতা থাকে না, আচ্ছা, এখানে নির্দিষ্ট দামও থাকে না। আচ্ছা, স্নিগ্ধা তারা বলছে নির্দিষ্ট একটা দাম থাকে কোন বাজারে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এটা নির্দিষ্ট দাম থাকবেই, দামটা ফিক্স থাকে। বুঝছো? দামকে প্রভাবিত ক্রেতাও করতে পারে না, বিক্রেতাও করতে পারে না, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আবার ক্রেতা বিক্রেতা উভয়ই দামটা কি করতে পারে বলো তো, উভয়ই দামটা হচ্ছে করতে পারে। ওকে, অপূর্ণ আফনান বলেছে যে ভাই আমরাও আসলে ব্রিলিয়ান্ট হবো ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি আমার জানা বোঝার জায়গাটা আসলে কি বলো তো, জায়গাটা তোমাদের সামনে শেয়ার করলে ইনশাআল্লাহ তোমরাও কি করতে পারবা। ঠিক আছে, আমিও সর্বজান্তা না। ওকে, হ্যাঁ প্রতিভা এক ভাগ পরিশ্রম, রাকিব বলেছে একদম ঠিক কথা বলেছে, যে প্রতিভা বলছে যে ভাই আসতে বলেন। ওকে, হ্যাঁ রাফসানে আসবে। ওকে, ঝিনাইদহ জেলা থেকে আবার বলছি দেখো, যারা লিখে নাও নেই, যে বাজারে কতিপয় ক্রেতা ও বিক্রেতা থাকে এবং কি বলে তো অসম প্রতিযোগিতার ভিত্তিতে কি হয়, কোনো একটা পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয় হয়, তাকে কি বলে, তাকে হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। যে বাজারে কতিপয় ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে কোনো একটা পণ্য দ্রব্য অসম প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় হয়, তাকে কি বলে, তাকে হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আমি খুব সহজ করে বলছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, বলছে যে বাজারে এক বা একাধিক কিন্তু অসংখ্য নয় ক্রেতা বিক্রেতার, এই যে বলছি কতিপয়, এই জন্য বলছি কতিপয়। ওকে, নূর আহমেদ সুন্দর। ওকে, আচ্ছা, পৃথিবীর কথা বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই, এই তো তাইবা, হ্যাঁ তামান্না তাইবা বলেছো, খুব সুন্দর। বিথিলা আমি আরেকবার বলছি, বিথিলা আর উর্মি আমি আবার বলছি। ওকে, হ্যাঁ আমি বলছিলাম বাস্তব অস্তিত্ব নাই, আমাকে স্নিগ্ধা বলেছ যে ভাইয়া এটার উদাহরণ দেন। আমি তখন বলছি কি যে নির্দিষ্ট করে বলা যায় না, কারণ এটার বাস্তব উদাহরণ খুবই কম পাওয়া যায়। এই জন্য আমি বলছি যে বাজারে ধরো বাংলাদেশে একটা গ্রুপ অফ কোম্পানি আছে, ওরা হচ্ছে একটা পণ্যদ্রব্য শুধু উৎপাদন করে, তাহলে ওরা কি হবে, ওরা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত হবে। তাহলে নির্দিষ্ট করে আসলে এটার অস্তিত্ব বাস্তবে নাই। ঠিক আছে, এই আর কি। ওকে, খুব সুন্দর, তোমরা পারছো এই পর্যন্ত, লিখে নিছো। এখন আসলে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেক প্রকার হতে পারে, লিখছো? আচ্ছা, লেখো যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি এখনো কিন্তু চিত্রতে যাইতেই পারি না। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত হয়? কয়েক প্রকার হয়, মানে নির্দিষ্ট করে না, কয়েক প্রকার হয়। কি বলো তো, আমরা অনেকেই কি বলি বলো তো, প্রতিযোগিতার ভিত্তিতে ভুল করি। কি ভুলটা করি, যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করি, লিখি একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক আর একটা লিখি একচেটিয়া, কিন্তু এটা ভুল। একচেটিয়া বাজার মূলত অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা প্রকারভেদ, তার মানে ওটাও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে, ওটাও অপূর্ণ, কিন্তু একচেটিয়া অপূর্ণ, ঠিক আছে, মানে ওটাও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিন্তু ওর ভিতরে। কিন্তু আমরা ভুল করি যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার বলি, একটা পূর্ণ, একটা হচ্ছে একচেটিয়া, কিন্তু এটা ভুল। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। প্রথম নাম্বার আমরা লিখতে পারি, প্রথম নাম্বার হচ্ছে একচেটিয়া বাজার।
একচেটিয়া বাজার, যেখান থেকে আমাদের সৃজনশীল আমাদের পড়তে হবে একচেটিয়া বাজার। এখন এই পূর্ণ প্রতিযোগিতামূলক আর একচেটিয়া বাজার থেকেই মূলত আমাদের সৃজনশীল আসবে, ঠিক আছে, মুনাফা বের করতে হবে। ওকে, এখন আসো যে একচেটিয়া বাজার আর একটা কী বলতো, আর একটা হচ্ছে কি আরও অনেকগুলো আছে, যেমন একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, অলিগোপলি বাজার, অলিগোপলি বাজার, তারপরে কি বাজার বলো তো, তারপরে হচ্ছে ডুওপলি বাজার, এগুলো সবগুলো কি বলতো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি বলছিলাম যে এখানে ক্রেতা বিক্রেতা কি থাকবে বলতো, কতিপয় থাকবে, কত থাকবে নির্দিষ্ট না, তার মানে এই জন্য এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেমন ডুওপলি বাজার, তারপরে কি বলতো ডুওপসনি বাজার, তারপরে 4 নাম্বার কি মনোপলি বাজার, তারপরে 5 নাম্বার হচ্ছে মনোপসনি বাজার। লেখো, এই পর্যন্ত লেখো যে একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, ডুওপসনি বাজার, ডুওপলি বাজার, ডুওপসনি বাজার, মনোপলি বাজার, মনোপসনি বাজার। আবার আরও কি আছে বলছো, বাইলেটারাল বাজার। তো আরও অনেকগুলো প্রকার ভেদ আছে, আমি সবগুলো লিখছি না। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে আমি তো শিট দিব, এবং যারা ফ্রিতে আছো কোনো সমস্যা নেই, বই থেকে একটু দেখে নিবা। এবং যারা ফ্রিতে আছো আজকে ক্লাস করছো তারা আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলো যে ভাইয়ার কোর্সটা যদি করো তাই ভাইয়ের সাথে থাকতে পারছো, ঠিক আছে। ওকে, আমি আবার একটু, আচ্ছা অলিগোপলি বাজার, ওকে এতক্ষণে বুঝছেন আপনি? ওকে ভাই 1 ঘন্টা ক্লাসের সময় হয়ে গেছে, এখনও তো কিছু পড়া হলো না। আমাদের কমেন্ট দেখলে সারাদিন ক্লাস নিলেও বাজার অধ্যায় শেষ করা যাবে না। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পড়ছি, একটু পড়ছি। ওকে, আচ্ছা এই পর্যন্ত, আমি এখন তাড়াতাড়ি যাবো, আমি 1 ঘন্টা ক্লাস হয়েছে না। ওকে দেখুন, ওকে কোনো সমস্যা নেই, আমি চলে যাবো, এখন আর সংখ্যা বলবো না। যারা তোমরা পেইড বেস স্টুডেন্ট আছো তাদেরকে এটা দিয়ে দিব, যারা আছো তোমরা একটু দেখে নিবা, মানে তারা একটু দেখে নিবা আর কি, আর একটা কাজ হচ্ছে আমি আবার বিজ্ঞাপন দিলাম যে তোমরা আসলে কি পেইড বেস স্টুডেন্ট, আমি আর একটা ক্লাসও এখানে ফ্রি নিব না, তো তোমাদের জন্য নিলাম ফ্রি। তোমরা হচ্ছে ক্লাসটা করার পরে দ্রুত আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, কেননা আমাদের পেইড বেসের ক্লাস কালকেও আছে, তো এই জন্য আসলে মিস করো না। ক্লাস অলরেডি হয়েছে, 25-26 যাই আসো না কেন সবাই ভর্তি হয়ে যেতে পারে। ওকে, আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কয়েক প্রকার হতে পারে, অনেক প্রকার হতে পারে, যেমন একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, ও ডুওপলি বাজার, মনোপসনি বাজার, মনোপলি বাজার, এবং কি বাজার বলতো মনোপসনি বাজার। আরও অনেকগুলো বাজার আছে, বাইলেটারাল বাজার, আরও অনেকগুলো বাজার আছে। আমি এখন কীভাবে চিনবো কোনটা কোন বাজার, বা সংজ্ঞা আসে ক নাম্বার প্রশ্ন আসে এখান থেকে যে মনোপসনি বাজার কাকে বলে, মনোপলি বাজার কাকে বলে। এখন আমি একটা জিনিস জাস্ট তোমাদের বলি যে অলিগোপলি বাজার হচ্ছে যে বাজারে দুইজন হচ্ছে বিক্রেতা থাকে কিন্তু খুব বেশি নয়, ঠিক আছে, 2-এর অধিক থাকে কিন্তু খুব বেশি নয়, সেটা হচ্ছে অলিগোপলি বাজার। আর ডুওপলি বাজার, যখন পলি থাকবে তখন বিক্রেতা। জাস্ট মনে রাখবা সংজ্ঞা, তাহলে লিখতে পারো পলি মানে বিক্রেতা, আর সোনি মানে হচ্ছে ক্রেতা। সোনি মানে হচ্ছে কি বলতো ক্রেতা। তাহলে ডুও মানে কি বলতো, ডুও মানে হচ্ছে দুই, আর কি মনো মানে হচ্ছে এক। আমরা হচ্ছে ডুও ডাইসিলেবল, মনোসিলেবল আমরা পড়ি নাই বলতো, আমরা পড়ছি, তার মানে আমরা জানি এগুলো ব্যাপার। তাহলে আমরা খুব সহজ করে আমরা জানি যে পলি মানে বিক্রেতা, সোনি মানে হচ্ছে ক্রেতা। তাহলে ডুওপলি বাজার কি, যে বাজারে দুইজন কি থাকে, দুইজন হচ্ছে বিক্রেতা থাকে, কারণ আমরা বলছি পলি মানে বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, তাকে ডুওপলি বাজার বলে। ডুওপসনি বাজার কি, যে বাজারে দুইজন ক্রেতা থাকে, কারণ সোনি আছে, সোনি মানে হচ্ছে ক্রেতা, তাহলে যে বাজারে দুইজন ক্রেতা থাকে কিন্তু অসংখ্য বিক্রেতা থাকে, তাকে ডুওপসনি বাজারে। মনোপলি বাজার কি, যে বাজারে একজন মাত্র কি থাকে, যে বাজারে একজন মাত্র হচ্ছে কি মনোপলি, মানে বলছি মনোপলি মানে কি একজন মাত্র বিক্রেতা, পলি মানে হচ্ছে বিক্রেতা, তাহলে একজন, যে বাজারে একজন বিক্রেতা থাকে তাহলে মনোপলি বাজার বলে। মনোপসনি বাজার কি, যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে, তাহলে সোনি মানে হচ্ছে ক্রেতা আর হচ্ছে পলি মানে হচ্ছে বিক্রেতা। এটা মনে রাখলে তোমার এখান থেকে ক নাম্বার তুমি ইজিলি পারবা। শেষ এই পর্যন্ত শেষ। এখন আসো যে আমরা একচেটিয়া বাজারের যে বৈশিষ্ট্য কাকে বলে, এটা তোমরা আশা করি যে পারছো, যে একচেটিয়া বাজার যেখানে মূলত বাজারের নিয়ন্ত্রণটা কি করে, কতিপয় বিক্রেতা হচ্ছে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এটাই হচ্ছে মূলত একচেটিয়া বাজার। আমি জাস্ট কাকে বলে, বৈশিষ্ট্যগুলো কী এগুলো বিস্তারিত আসলে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত যারা করছো তারা এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা মূল জায়গাতে যাব, যে জায়গায় সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, আর একটা হচ্ছে একচেটিয়া বাজারের ভারসাম্য। আসো, ঠিক আছে, আসো আমরা
ওকে, আসো আমরা আসলে কোথায় আসবো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই যে এটার বৈশিষ্ট্য কাকে বলে এগুলো আলাদা করে কিছুটা লিখে দেওয়ার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে এখন এখানে ভারসাম্যর ব্যাপারটা আসে, যে আমরা একটু লিখে নিব। লেখো যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তিনভাবে ভারসাম্যে উপনীত হয়। লেখো স্বল্পকালে, লেখো স্বল্পকালে, স্বল্পকালে, স্বল্পকালে আমরা একটু পরে আসলে ভারসাম্য সত্যটাও লিখে নিব। লেখো স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বলতো, তিনভাবে ভারসাম্যে উপনীত হয়, তিনভাবে ভারসাম্যে উপনীত হয়, ভারসাম্যে উপনীত হয়, তিনভাবে ভারসাম্যে উপনীত হয়, যেটা পরীক্ষায় আসে, উপনীত হয়, তিনভাবে ভারসাম্য উপনীত হয়। আচ্ছা, একভাবে কি বলতো, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অবস্থায় বা তিন অবস্থায়, এখানে তিনভাবে না লিখে নিয়ে তুমি অবস্থায় লিখে নিতে পারো। তুমি লিখো স্বাভাবিক মুনাফা অবস্থায়, লেখো স্বাভাবিক মুনাফা, মুনাফা অবস্থায়, মুনাফা অবস্থায়, স্বাভাবিক মুনাফা অবস্থায়। আরেকটা লেখো, আরেকটা 2 নাম্বার, তারপরে লেখো কি অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য উপনীত হয় অথবা ভারসাম্য অর্জন করে। তুমি যে কোনো কথা লিখতে পারো, কোনো সমস্যা নেই। লেখো যে অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা, মুনাফা অবস্থায়, মুনাফা অবস্থায় ভারসাম্য, মুনাফা অবস্থায় ভারসাম্য। আরেকটা হচ্ছে ক্ষতি, ক্ষতি বা লোকসান, ক্ষতি বা লোকসান স্বীকার করে, ক্ষতি বা লোকসান স্বীকার করে, ক্ষতি বা লোকসান স্বীকার করে বলতো কি, ক্ষতি বা লোকসান স্বীকার করে কি বলতো, ক্ষতি বা লোকসান স্বীকার করে কি, স্বীকার করে ভারসাম্য। ওকে, আচ্ছা তাহলে এই যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তিনভাবে ভারসাম্য উপনীত হতে পারে। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অবস্থায়, একটা অস্বাভাবিক মুনাফা অবস্থায়, আর একটা ক্ষতি বা লোকসান স্বীকার করেও সে ভারসাম্য উপনীত হতে পারে। এখন বলবো ভাইয়া ভারসাম্য কি, আমি এখন বোঝাবো যে ভারসাম্য কি এবং একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কীভাবে ভারসাম্য অর্জন করতে পারে, ভারসাম্যের শর্ত কি, সেই দুইটা শর্ত আমরা পড়ে ফেলবো। ওকে, আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ রাকিব, আজকে ক্লাসে কি ভাইয়া বাজার, তোমরা তোমাদের ধৈর্য কম, 1 ঘন্টা ক্লাস করে তোমরা বলছো, আমি যখন 1 ঘন্টা ক্লাস করে তোমরা, আমি নিতে প্রবলেম নাই, তোমার ক্লাস করতে প্রবলেম। আমি আসলে বাজার অধ্যায়টা আমি তিন ঘন্টা টানা ক্লাস নিয়ে শেষ করে দিই, একদম A to Z আমি পড়াই, তাহলে তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে দেখো যে 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, একজন কমেন্ট করছে ভাইয়া 1 ঘন্টাতে এগুলোই পড়ালেন। আমি কোনো অপ্রাসঙ্গিক পড়াই নাই ভাইয়া, একটু গল্প করছি, গল্প করি না, একটু হচ্ছে প্রাসঙ্গিক কথা বলছি, এগুলো দরকার তো ভাইয়া। এখন তোমরা যদি এতটা অধৈর্য হও, মানে আমরা যে সময় ইন্টারমিডিয়েটে পড়ছি আমরা এতটা তো অধৈর্য হয়ে পড়ি নাই, আমাদের মধ্যে ধৈর্য বীর্যটা বেশি ছিল। ওকে, কি বলছো? কোনো সমস্যা নেই ভাই, আমি আসলে ঘেমে ঘেমে যাইতেছি। রাফসান বলেছো ভাইয়া স্লাইড দেখে পড়ান নাই, স্লাইড দেখে পড়ান। আমি স্লাইড দেখে পড়াই না ভাইয়া, আমি স্লাইড দেখে পড়াই না, আমি তোমাদের লেকচার শিট দিয়ে দেই, আমি যা পড়াই ঠিক আছে। স্বল্পকালে ভাগে তিনভাবে ভারসাম্য অর্জন করে। হ্যাঁ স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, আমি স্লাইড দেখে পড়াই না ভাইয়া, লজিক ক্লাস কি আর হবে না? রায়হান আহমেদ, লজিক ক্লাস নিব, কোনো সমস্যা নেই। ওকে, আমি এই 3টা তোমরা লিখে নিচ্ছ, সবাই ডান লেখো যে 3ভাবে ভারসাম্য উপনীত হতে পারে। এখন আমি লিখবো যে কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলকভাবে, আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কীভাবে ভারসাম্য উপনীত হবে, কীভাবে ভারসাম্য অর্জনের সত্য কী, লজিক আবার কি? খায়রুল বলছো লজিক হচ্ছে উক্তিটা। আচ্ছা আচ্ছা, নূর কোনো সমস্যা নেই, নূর কষ্ট নিও না, নূর প্লিজ, নূর কষ্ট নিও, আমি বলছি। ওকে, নূর কষ্ট নিও না প্লিজ। আচ্ছা নূর কষ্ট নিও না, এগুলো নিয়ে কিছু বলবে না সবাই, আর তোমরা সবাই কেউ আক্রমণাত্মক কথা বলবে না। ওকে, আচ্ছা তোমরা কেউ আসলে, আচ্ছা তোমরা কেউ প্লিজ আক্রমণাত্মক কথা বলবো না অন্যদের। কেউ যদি বলে, কেউ যদি ভাইয়াকে গালিও দেয়, কোনো সমস্যা নেই, ভাইয়া কিছু মনে করবে না। ওকে, তোমরা প্লিজ কাউকে আক্রমণাত্মক কথা বলবে না, কারণ কারো মনে কষ্ট লাগলে এটা খুবই খারাপ জিনিস। ঠিক আছে, তুমি হচ্ছে খারাপ কাজ করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কিন্তু একজনকে মনে কষ্ট দিলে সেই কথাটা আসলে, সেইটা আসলে ওই বান্দা ছাড়া আসলে অন্য কেউ করতে পারবে না। তো সুতরাং কাউকে কষ্ট দিও না।
কাউকে কষ্ট দিও না, তোমরা আক্রমণাত্মক কথা বলো না, বুঝিয়ে বলবা, ঠিক আছে, বুঝিয়ে বলবা, সমস্যা নেই। তাহলে আমরা এটা লিখবো যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে তিনভাবে ভারসাম্যপূর্ণিত, একটা স্বাভাবিক মুনাফা অবস্থায়, অস্বাভাবিক মুনাফা অবস্থা, আর একটা কী বলতো ক্ষতি বা লোকসান স্বীকার করে, এই তিনভাবে সে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক ভারসাম্য অর্জন করে। এখন আসো, বা স্বাভাবিক অবস্থা বিরাজ করে। এখন আসো যে আমরা কি পড়বো, যে আমরা এই যে ব্যাপারটা পড়লাম, এখন আমরা হচ্ছে ভারসাম্য শর্ত লেখো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ভারসাম্য অর্জনের শর্ত দুইটি লেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ভারসাম্য অর্জনের শর্ত দুইটি লেখো। শর্ত দুইটি, কি শর্ত? দুইটা শর্ত লেখো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের শর্ত দুইটি। স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের শর্ত দুইটি লেখো। স্যার আজকে এই অধ্যায় শেষ করে ছাড়বো, রাত 11টা বাজলেও। ওকে, ঠিক আছে, দেখি আমি কতদূর কি করাতে পারি। তোমরা অলরেডি অনেকেই কমে গেছো, ঠিক আছে। ওকে স্যার, কমেন্ট লিখে একটু ফাস্ট পড়ান। ওকে ওকে ওকে, ঠিক আছে, সবাই এই পর্যন্ত লিখছো, ডান লেখো যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বলে বলো তো? দুইভাবে ভারসাম্য অর্জন, মানে ভারসাম্য অর্জনের শর্ত দুইটা, এটা লেখো। যে আচ্ছা বলছে যে স্যার মূলধন বাজার এবং মুদ্রা বাজার নিয়ে একটু আলোচনা করবেন। হ্যাঁ, এটা পরে, ঠিক আছে, মূলধন বাজার এবং মুদ্রা বাজার নিয়ে একটু আলোচনা অবশ্যই করব, কিন্তু আমি যে জায়গায় আছি সেটা শেষ করতে হবে। ওকে আসো যে কি বলছি, যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য অর্জনের শর্ত দুইটা। কি কি শর্ত লেখো, কি কি শর্ত দুইটা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের শর্ত বলো তো? স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের, স্যারের আজকে মাথা গরম হয়ে গেছে না, কোনো সমস্যা নেই। ওকে, দেখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের শর্ত কয়টা বলো তো? দুইটা। কি কি আমরা লিখবো, লেখো। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, লেখো প্রয়োজনীয় শর্ত। আচ্ছা, প্রয়োজনীয় শর্ত কি বলতো? প্রয়োজনীয় শর্ত লেখো যে প্রয়োজনীয় শর্তের মধ্যে লেখো যে এমসি সমান সমান এমআর হয়। মানে কি বলতো? এমসি মানে কি? এখন এটা অনেকে বুঝবা না, এটা বুঝতে গেলে তোমাকে 3 অধ্যায়ে যাবে, বলো তো? 3 অধ্যায়ে যাওয়া লাগবে, 3 অধ্যায়ে যাও। ভাই আমি আপনাকে মিন করে কিছু বলি নাই, সরি ভাই, আমি আসলে দেখি না। ও আচ্ছা, কাকে বোঝো, কোনো সমস্যা নেই। ওকে লেখো। এই পর্যন্ত কে লিখছো বলো তো? এই পর্যন্ত কে লিখছো? আমরা শর্তগুলো লিখব। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত কি? ফার্মের প্রান্তিক আয় কি বলতো? এমআর সমান এমসি। আমি কি এমসি লিখছি? এমআর সমান এমসি। ওকে, আচ্ছা, এমআর সমান এমসি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বলতো? এটা কি? মার্জিনাল কস্ট। মানে কি বলতো? এটা আমরা 3 অধ্যায়ে শিখবো। যারা এখনো 3 অধ্যায় করে নাই তারা এখানে বুঝবা না, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি বলতো? প্রান্তিক কি বলতো? মার্জিনাল কস্ট মানে হচ্ছে প্রান্তিক ব্যয়। ওকে, প্রান্তিক ব্যয় ওটা কি? এমআর কি বলতো? মার্জিনাল রেভিনিউ মানে কি বলতো? প্রান্তিক আয়। তার মানে প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় কি হয় বলতো? প্রান্তিক আয় সমান হয়। প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় কি হয়? সমান হয়। মানে একটা মার্জিনাল কস্ট, একটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, পরস্পর সমান। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। লিখে নিছ? প্রয়োজনীয় শর্ত লিখে মিস হয়ে গেল, সুইট গ্রিল। কোনো সমস্যা নেই। এখন ক্লাসটা করো। কি বলছিলাম? যে ভারসাম্য অর্জনের 2টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় হচ্ছে কি হয়? পরস্পর সমান হয়। যেমন আমি বলছি এমসি সমান এমআর হয়। এমসি সমান এমআর। এমসি হচ্ছে মার্জিনাল কস্ট আর এমআর হচ্ছে কি? মার্জিনাল রেভিনিউ। মানে হচ্ছে একটা হচ্ছে প্রান্তিক ব্যয় এবং একটা হচ্ছে প্রান্তিক আয়। এখন আসো পর্যাপ্ত শর্ত। এই 2টা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। পর্যাপ্ত শর্ততে কি আছে বলো তো? পর্যাপ্ত শর্ত কি বলো তো? এমসি রেখার ঢাল লেখো। এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে কি বলে? নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। কি বলবে বলো তো? উপরে উঠবে। অর্থাৎ এখানে কি হবে বলতো? এমসি রেখার ঢাল গ্রেটার দেন কি হবে বলতো? এখানে কি বলছি বলতো? এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। তাহলে এমসি রেখার ঢাল কি হবে বলতো? গ্রেটার লেস দেন কি বলতো? এমআর রেখার ঢাল। মানে কি? যে
এমসি রেখার ঢালের থেকে কি বলতো এমআর রেখার ঢালের থেকে এমসি রেখার ঢাল বড় হবে। তার মানে কি বলেছি যে এমসি রেখার ঢাল লেস দেন কি বলতো এমআর রেখার ঢাল, মানে কি যে এমআর রেখার ঢালের থেকে এমসি রেখার ঢাল কি হবে বড় হবে, বেশি হবে। তাহলে 2 নম্বর পর্যাপ্ত শর্ততে কি লিখলাম, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, অর্থাৎ কি বলতো অর্থাৎ হচ্ছে এমসি রেখার ঢাল লেস দেন এমআর রেখার ঢাল। বুঝতে পেরেছ এই পর্যন্ত? এমআর না না রাকিব না, তুমি বলছো এমআরটা বড় করছো, এমআরটা বড় না, এমসিটা বড়, এমসিটা বড়, এমআর কিভাবে বড় হয়? আচ্ছা তোমরা এমআরটাকে বড় করছো কেন? এমসি রেখার ঢালটা বড়, তোমরা যারা ভুল করছো তারা ঠিক করে লিখো। এসিকে সেট করে না তো, আসিফ বলছে এসিকে প্রয়োজনীয় শর্ত। ওকে এমসি রেখার ঢাল দুইটা, এমসি রেখার হ্যাঁ একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত এমসি সমান সমান এমআর, আর প্রয়োজনীয় এমসিটা বড় হবে কার থেকে বলো তো, এমআর এর থেকে বড় হবে। তুমি এভাবে লিখতে পারো যে এমসি লেস দেন এমআর, অথবা তুমি কি লিখতে পারো বলো তো এমআর গ্রেটার দেন এমসি, একই কথা। ঠিক আছে তোমরা যারা এভাবে লিখছো সেটাও ঠিক আছে যে কি, কিন্তু এমসিটা বড় হতে হবে, এমসি গ্রেটার দেন এমআর গ্রেটার দেন এমসি, অথবা এমসি লেস দেন এমআর, এভাবেও তুমি লিখতে পারো। তার মানে এমসিটা তোমার বড় হবেই, এটা হচ্ছে কি বলতো পর্যাপ্ত শর্ত। আমি চিত্রটা অঙ্কন করে দেই ভাইয়া, এই পর্যন্ত যদি হয় তোমরা বলো যে এই পর্যন্ত যদি হয় তাহলে বলো। বুঝছো রাকিব কিন্তু এমসি রেখার ঢাল এখন ঠিক করে লিখছো, খুব সুন্দর, যে এমআর রেখার ঢালের থেকে এমসি রেখার ঢাল কী হবে বড় হবে, কিভাবে বড় হবে এই দুইটা শর্ত নিয়ে আমি একটা চিত্র অঙ্কন করে দিয়ে ম্যাথে চলে যাব। ওকে আচ্ছা খুব সুন্দর তামান্না, ওকে ওকে ডান সবাই, আচ্ছা সবাই ডান, ওকে ডান, ঠিক আছে। এখন আসো যে আমরা একটা চিত্র অঙ্কন করব, সেটা হচ্ছে এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত পালন করবে কিনা, এই দুইটা শর্ত পালন করেই মূলত কি হবে বলতো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য হবে, ওকে আসো যে আমরা দুইটা শর্ত কি করি, দুইটা শর্ত পূরণ করে আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। আমি বলছি চিত্র অঙ্কন করতে প্রথমে কি নেব, লম্ব এবং ভূমি অক্ষে নিব। দেখো আমি লম্ব অক্ষে নিলাম আর কি নিলাম, ভূমি অক্ষে নিলাম। ঠিক আছে এখানে আমি ওয়াই নিলাম, তুমি না নিতে পারো, এখানে 0 নাও, এখানে x নাও, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে কি, আমি বলছি তোমাদের যে কি হবে বলো তো, আমি আগে বলছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে দাম সমান সমান, এটা আমরা 3 নম্বর অধ্যায় অলরেডি, মানে 3 নম্বর অধ্যায় যারা পড়ছো লাস্টে কিন্তু আছে যে দাম সমান সমান কি বলো তো, দাম সমান সমান কি হয় বলো তো, দাম সমান সমান এমআর সমান সমান কি হয়, এমআর সমান সমান হচ্ছে আচ্ছা পি সমান সমান এআর সমান সমান এমআর হয়, পি সমান সমান এআর সমান সমান এমআর হয়। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের হচ্ছে বৈশিষ্ট্য, যে পি মানে আমরা হচ্ছে লাস্ট অধ্যায়ে, আমরা হচ্ছে 3 নম্বর অধ্যায়ে লাস্টে একটা ছক আছে, সেই ছকে আমরা কিন্তু করেছি যে যখন তুমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন তুমি এআর বের করবা, মানে হচ্ছে এআর মানে কিন্তু অ্যাভারেজ রেভিনিউ, মানে গড়ায় বের করবা কিংবা প্রান্তিকায় বের করবা, দেখবা যে সব সেম হবে, মানে দাম যেটা এআরও সেটা এমআরও সেটা। বুঝতে পেরেছো? এখন শেষে গিয়ে একটা দেখবা যে সবগুলো 8 বের হয়ে আসে, মানে হচ্ছে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একদম শেষ দিকে, মানে 3 নম্বর অধ্যায়ের একদম শেষ দিকে খুব সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে, এবং সেই টেবিলে খুব সুন্দর করে নির্ণয় করে দেওয়া আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে যেহেতু দামটা নির্দিষ্ট, সুতরাং সেখানে তুমি এআর বের করতে যাবা, দেখবা কি হয় এআরও সমান হয় এমআরও সমান হয়। তার মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা জিনিস আমরা জানি, সেটা কি বলতো যে পি সমান সমান এআর সমান সমান এমআর, এটা হয়েই থাকে। বুঝতে পারছো? এখন এটা কিভাবে বুঝবো, আমি তোমাকে বললাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম হচ্ছে একদম নির্দিষ্ট থাকে, 8 টাকা হলে সবসময় 8 টাকা। এখন তুমি যদি কি বের করতে যাও, তুমি যদি গড় দাম বের করতে যাও, কিংবা হচ্ছে তুমি প্রান্তিক গড় আয় এবং প্রান্তিক আয় বের করতে যাও, তোমার সেমই হবে, সবগুলো সেমই আসবে। মানে এটা কিভাবে প্রমাণ করবা, তুমি হচ্ছে একটা ছক টেবিল 3 নম্বর অধ্যায় শেষে গিয়ে বইয়ে পাবা, অথবা আমি তোমাকে করাতাম যদি সময় থাকতো, কোনো সমস্যা নেই, তুমি বুঝছো। তার মানে কি বলতো, এই দামটা আমি এখানে নিই, যেহেতু দামে আমি এখানে নিব, দেখো তাহলে আমি এখানে কি নিতে পারি, পি সমান সমান এআর সমান সমান এমআর নিতে পারি না, এমআর নিতে পারি। আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বোঝাই দিছি এই পর্যন্ত। তাহলে পি সমান সমান কেন পি সমান সমান এআর সমান সমান এমআর, সেটা কিন্তু তোমাদের বোঝাই হয়ে গেছে। এখন আমাকে কি বলছে যে এই বিন্দুতে কি হবে বলো তো, এই বিন্দুতে এমসি হচ্ছে এমসি এবং এমআর সমান হবে, এবং অবশ্যই এমসি রেখা কি করবে, এমআর রেখাকে কি করবে বলতো, এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে উঠবে। যেমন কি বলতো, যেমন হচ্ছে আমি আলাদা করে না অঙ্কন করছি, আমি দুইটা পয়েন্টকে ব্যাখ্যা করার জন্য দুইটা আলাদা চিত্র দরকার ছিল। যেমন আমি যদি প্রথম চিত্রটা বলি যে এইটা হচ্ছে তোমার কি বলতো
এমসি, তাহলে এখানে এমসি হচ্ছে, এখানে এমসি আর এমআর তো এখানে আসেই, তাহলে এমসি এবং এমআর এখানে সমান হয়েছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে প্রথম শর্ত, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত কি বলতো, 2 নম্বর শর্ত হচ্ছে কি বলতো, যে এই যে এমসি এবং এমআর রেখার ঢাল কি, মানে এমসি রেখা এমআর রেখার ঢালের থেকে এমসি রেখা উপরের দিকে যাবে, নিচের দিক থেকে সেট করে, যখন নিচের দিক থেকে উপরে গেছে না, এটা হচ্ছে 2 নম্বর শর্ত, এটা হচ্ছে এমআর। ওকে, আচ্ছা এটা হচ্ছে আলাদা করে যদি আমি বোঝাই, তাহলে আলাদা করে হচ্ছে এই দুইটা শর্ত ব্যাখ্যা করলাম, কিন্তু এখন আমি একবারেই হচ্ছে ম্যাথ টাইপের মধ্যে চলে গেছি, এবং সেখানে আমি বলছি কেন পি সমান সমান এ আর সমান সমান এমআর সেটা বলেছি। এখন আমি বলছি যে কি, তাহলে এই রেখাতে বলে এমআর রেখাতে এমসি আর এমআর সমান হবে, তাহলে নিচের দিক থেকে এমসি রাখে উপরে তুলে দিলে আমার ভারসাম্য দুটো শর্ত পালন হয়ে যাবে, এবং আমাদের কি দাঁড় হয়ে যাবে, একটা চিত্র দাঁড় হয়ে যাবে। দেখো এটা তো করাইছি, দেখো যখন এমসি রেখার ঢাল প্রয়োজনীয় শর্তের মধ্যে কি বলছে, পর্যাপ্ত শর্তের মধ্যে কি বলছে, যে এমসি রেখার ঢাল নিচের দিক থেকে সেট করে উপরে উঠে যাবে, এই যে এমসি রেখার ঢাল, এবং যেখানে কি হবে দেখো এমআর রেখার ঢালের থেকে এমসি রেখার ঢাল, দেখো এমআর রেখার ঢাল নিচে, এমসি রেখার ঢাল উপরে, অবশ্যই এমসি রেখার ঢাল উপরে মানে বড়, তাহলে এখানে মূলত কি হয়েছে বলতো, এখানে মূলত আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে দুইটা যে শর্ত, দুইটা শর্ত পালন করছে, এটাই মূলত আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন এটা যদি বুঝে থাকো বলো বুঝছো, এখন একটা ম্যাথ করাবো, যে 3 ধরনের যে মুনাফার কথা বললাম, একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক, একটা হচ্ছে ক্ষতি বা লোকসান। কখন অস্বাভাবিক হয়, কখন ক্ষতি হয়, আমি ইজিলি করাই দিব, ইজিলিভাবে করাই দিব। ওকে, আচ্ছা এই মাথা গোলমাল হয়ে গেছে, খায়রুল কোনো সমস্যা নেই, একদিন বুঝবা না আরেকদিন বুঝবা। ওকে, মাথার উপর দিয়ে যাবে না। আচ্ছা প্লাবন, বুঝতেছি না, কোনো সমস্যা নেই, বুঝবা তো, বুঝবা। প্লাবন তুমি আমাকে হচ্ছে, আচ্ছা তুমি আমাকে হচ্ছে কি করবা, তুমি আমাকে হচ্ছে, তুমি আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা SMS দিও, আমি তোমাকে খুব সুন্দরভাবে বোঝাই দিব। ওকে বিথি, ঠিক আছে, ওকে বিথি খুব সুন্দর। বিথি আমি আবার বলছি, তোমার কথা মনে আছে আমার। ওকে, আচ্ছা যারা বুঝো নাই, মাথার উপর দিয়ে যাবে না ভাইয়া, খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস, যে দুইটা শর্ত এখানে পূরণ হবে। এখন কেন পি সমান সমান এ আর সমান সমান এমআর, সেটা আমি বলছি যে 3 নম্বরের শেষে একটা টেবিল আছে, আর নির্দিষ্ট যেহেতু দাম থাকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে একটা নির্দিষ্ট দাম, তার মানে কি বলতো, তার মানে পি সমান সমান আমি যখনই বের করবো এ আর এমআর ওই নির্দিষ্ট দাম ধরে, তখন এগুলো সব সমান আসবে। পি যদি 8 টাকা হয়, এটাও 8 টাকা, ওটাও 8 টাকা হবে, তার মানে এটা সমান। আমি এই চিত্রের মধ্যে হচ্ছে দুইটা শর্তে আসলে এখানে ইমপ্লিমেন্টেশন করছি, এবং এখানে দেখাইছি যে কিভাবে তোমার হচ্ছে দুইটা শর্ত পালন হলো। এখন আসলে আমরা একটা ম্যাথ করব। এখন এই ম্যাথে কখন স্বাভাবিক হবে, কখন অস্বাভাবিক হবে, কখন ক্ষতি হবে, খুব সহজ করে বোঝাই দিব, খুব সহজ করে বোঝাই দিব ভাইয়া। সংখ্যা দিয়ে করান, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি সংখ্যা দিয়েই করাই দিব। ওকে, আমি সংখ্যা দিয়েই করাই দিব, আমি সংখ্যা দিয়ে করাই দিব। ওকে, আচ্ছা আমি সংখ্যা দিয়েই করাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো কখন স্বাভাবিক হবে, কখন অস্বাভাবিক হবে। আচ্ছা প্লাবন বলছো কালকে বুঝছে, আজকে বুঝতেছো না, কোনো সমস্যা নেই প্লাবন, কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে বলছি ধরতে পারবো, আমি তোমার জন্য আবার বললাম। এখন আসলে যে আমরা সংখ্যা দিয়ে করব, এটা তোমরা আলাদা করে বুঝছো শর্তটা। এখন আমি এটাই তোমার হচ্ছে বলি যে কখন স্বাভাবিক হবে। দেখো এখানে আমি টানলাম, এখানে হচ্ছে কি বলতো, এখানে হচ্ছে পরিমাণ। ওকে, পরিমাণ, এখানে হচ্ছে পরিমাণ, এখানে হচ্ছে দাম, দাম আয় ব্যয়, লিখে ফেলো, দাম আয় ব্যয়, এখানে হচ্ছে দাম আয় ব্যয়, এখানে হচ্ছে পরিমাণ। এখন দাম কি, এখানে আমি 10 দিলাম, এখানে হচ্ছে কি দিলাম 5 দিলাম, এই যে এখানে 5 দিলাম, দেন আমি কি করলাম, এই যে দেখো এটা হচ্ছে এসি। দেখো এসিটা থাকবে, এসি কেন থাকবে ভাইয়া, আমি যখন মুনাফা নির্ণয় করব, তখন আমি জানি না আমি আয়টা বের করতে পারবো, কিন্তু আমি কি, আমার তো ব্যয়টা বের করতে হবে, তাই তো আমার ব্যয়টা বের করার জন্য এসিটা লাগবে। এসি মানে কি, অ্যাভারেজ কস্ট, মানে গড় কত টাকা, আমার একটা কলম উৎপাদন করতে কয় টাকা ব্যয় হয়েছে, তাহলে 10টা কলম উৎপাদন করতে কত টাকা ব্যয় হয়েছে। তাহলে এসি না জানা থাকলে, মানে গড় ব্যয় জানা না থাকলে, একটার ব্যয় না জানা থাকলে, আমি কতগুলো উৎপাদন মানে যতগুলো উৎপাদন করছি তার যে ব্যয়, মোট ব্যয়, সেটা আমি জানতে পারবো না। তার মানে মোট ব্যয় টিসি বের করার জন্য এসিটা লাগবে, এই জন্য এসিটা এখানে আসে। তাহলে এটাই তো আমরা বলছি যে 3ভাবে মূলত এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার স্বল্পকালে ভারসাম্য অর্জন করতে পারে, 3ভাবে। একটা স্বাভাবিক মুনাফা অবস্থা, একটা অস্বাভাবিক, একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে ক্ষতি বা লোকসান। কখন অস্বাভাবিক হবে, কখন স্বাভাবিক হবে, সেটাই লিখে দিচ্ছি, একটা চিত্রের মধ্যেই ব্যাখ্যা করে দিব। ওকে, প্রথমে একটা লিখছি, এটা হচ্ছে অস্বাভাবিক অবস্থায় ভারসাম্য। লিখে ফেলো সবাই যে এই চিত্রটা অঙ্কন করে কি লিখবা, অস্বাভাবিক অবস্থায় ভারসাম্য। এটা কিন্তু
কিন্তু অস্বাভাবিক হবে, ঠিক আছে। যখন 0 মান আসবে তখন স্বাভাবিক, আর যখন প্লাস মান আসবে ধনাত্মক তখন হচ্ছে অস্বাভাবিক, আর যখন মাইনাস আসবে তখন ক্ষতি হবে। বুঝতে পেরেছো? খুব সহজভাবে লিখে নিতে পারো। যখন মানটা আসবে কি বলতো, যখন মানটা আসবে হচ্ছে, যখন মানটা আসবে ধনাত্মক তখন অস্বাভাবিক মুনাফা, যখন 0 আসবে তখন হচ্ছে কি বলতো, তখন স্বাভাবিক মুনাফা, আর যখন উপরে যাবে মানে এক কথা হচ্ছে মাইনাস হবে তখন হচ্ছে কি বলতো, ক্ষতি বা লোকসান করে ভারসাম্য। তাহলে এই 3 ভাবে হতে পারে। যখন এখন কিভাবে হয়েছে, এখন তোমরা এখানে হেডিং লিখতে পারবা, হেডিং লিখতে পারো যে অস্বাভাবিক অবস্থায় মুনাফা বা অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য। তাহলে এখন অস্বাভাবিক যখন হবে তখন নিচে হবে, এসিটা নিচে হবে, যখন স্বাভাবিক হবে তখন এসি এবং এমসি একই বিন্দু দিয়ে যাবে, আর যখন লোকসান হবে তখন উপর দিয়ে যাবে এসি। বুঝতে পারছো? খুব সহজ করে কিন্তু বলছি, খুব সহজ করে কিন্তু বলছি। যে মামুন হাসান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, টেবিল থেকে করান। এটা টেবিল আসবে না, এটা তো ইয়ে আসবে। যাক আলহামদুলিল্লাহ, আমি 2% হলেও বুঝছি। বিদিল আরফিন, ওকে, কোনো সমস্যা নেই, সবগুলোই বুঝবা, সবগুলোই বুঝবা। আমি তো তোমাদের, হ্যাঁ, এসির উপর নির্ভর করে তামান্না বলছো, তামান্না তাসলিম তাইবা বলেছো এসির উপর নির্ভর করে কেমন মুনাফা অর্জন হবে। হ্যাঁ, এসি কারণ কি, আমি বলছি এসি তোমার ব্যয়, আয় তুমি অনেক হাজার টাকা আয় তুমি করছো, 10,000 টাকা করছো, এখন তুমি মুনাফা কেমনে বের করবা, তোমার ব্যয় কত টাকা হয়েছে সেটা তো বের করতে, এখন কথা হচ্ছে ব্যয় বের করতে হবে। ব্যয় বের করার জন্য এসিটা লাগবে। এসি মানে কি, গড় ব্যয়, মানে একটা উৎপাদন করতে কয় টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে গড়। এখন 10টা উৎপাদন করতে, যেহেতু উৎপাদনের পরিমাণ এখানে দেওয়াই থাকবে, তাহলে 10টা উৎপাদন করতে তোমার কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে, তাই তো। এই পর্যন্ত তোমরা আশা করি যে বুঝতে পারছো। ওকে, এই পর্যন্ত তো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আসো বিথি, কোনো সমস্যা নেই বিথি। হায় হায় বিথি, কি বলো, কোনো সমস্যা নেই। কাল দিন পর ইংলিশ এক্সাম আর আমি পড়ছি, ভাইয়ের ক্লাসটা ভালো লাগতেছে তাই। ওকে রাকিব, সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। আর বিথি কিছু মনে করো না, আমি কিছুই মনে করি না, আসলে আমি ভুল বুঝছিলাম, আর এটা নিয়ে কোনো সমস্যা নেই বিথি, এগুলো কিছুই না, এগুলো কিছুই না। ওকে আচ্ছা, এখানে 10, এখানে আমি লিখে দিই মান, এখানে হচ্ছে 10। ওকে, তাহলে এখন দেখো যে এখানে এক্স না দিয়ে তুমি কি কিউ দিতেও পারো, এক্স দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটার মুনাফা নির্ণয় করবো। এখন মুনাফা নির্ণয় করতে গেলে আমার প্রথম কথা হচ্ছে আমাকে আয়টা বের করতে হবে, ব্যয়টা বের করতে হবে, তারপরে আয় থেকে ব্যয়টা বিয়োগ করবো। এটা তো সহজ সিম্পল হিসাব, যে আমি কত টাকা আয় করছি সেটা বের করব, দেন আমি কত টাকা ব্যয় করছি সেটা বের করব, তারপরে আয় থেকে ব্যয়টা বাদ দিব, মুনাফা বের হবে। তাহলে মুনাফাটা বের করতে আমার চাইবে যেটা প্রশ্নের মধ্যে এরকম চিত্র দিয়ে থাকবে যে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে মুনাফা বের করব। কথা হচ্ছে এখন আমার এখানে কোনটা কি হবে সেটা হচ্ছে ধরতে হবে। আমার কথা হচ্ছে তুমি আসো যে ব্যয়, মনে করো এখানে এসি নাই, এসি না থাকলে ব্যয়ের হিসাব বাদ, এখন আয়ের হিসাব করব আমরা। তাহলে আয়ের হিসাব যদি করো, এখন প্রথমে কথা হচ্ছে চিত্র এটা থাকবে, ভাইয়া চিত্র কি অঙ্কন করতে হবে? হ্যাঁ অবশ্যই চিত্রটা অঙ্কন করে দিবা, চিত্রটা অঙ্কন করে দিলে খুবই ভালো হয়। চিত্রটা অঙ্কন করে দিয়ে তুমি কি করবা, বর্ণনা দিবা, যতক্ষণ পর্যন্ত তোমার ভারসাম্য পরিমাণ এবং কি আসে নাই, ভারসাম্য দাম আসে নাই, ততক্ষণ পর্যন্ত, মানে দামের পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ, এক কথায় উৎপাদনের পরিমাণ যতক্ষণ পর্যন্ত বের হয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি লিখবা, মানে বর্ণনা লিখবা। কীভাবে বর্ণনা লিখবা, তুমি লিখবা যে কি, যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, যেমন এটা আমি বিন্দু দিলাম যে ই বিন্দু, ঠিক আছে, এটা এফ বিন্দু, লিখবা তুমি, লিখবা যে চিত্রে যে ভূমি অক্ষে হচ্ছে কি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে। এখানে হচ্ছে কি বলতো, পি হচ্ছে দাম, এ আর সমান সমান হচ্ছে প্রান্তিক আয়, এম আর সমান সমান প্রান্তিক, সরি এ আর সমান সমান গড় আয়, এম আর সমান সমান প্রান্তিক আয়, এবং এমসি সমান সমান হচ্ছে প্রান্তিক ব্যয়, এবং এসি সমান সমান হচ্ছে গড় ব্যয়। দেখা, এগুলো হচ্ছে নির্দেশিত, এগুলো দিবা যে এই বিন্দুতে, যে এই বিন্দুতে এমসি এবং এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে, এবং এখানে হচ্ছে কি বিন্দু, ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই জন্য প্রথমে ইন্ট্রোডিউস করবা, সবগুলো রেখা সম্পর্কে ইন্ট্রোডিউস করবা, তারপরে কি করবা যে এখানে এই বিন্দুতে কি করছে, এমআর রেখাকে এমসি রেখা ছেদ করেছে, সুতরাং ইর বিন্দু হচ্ছে কি বিন্দু, ভারসাম্য বিন্দু। তারপরে লিখবা এই বিন্দু, ই ভারসাম্য বিন্দু অনুযায়ী উৎপাদনের পরিমাণ হচ্ছে 10, এবং কি বলতো দাম হচ্ছে 10। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা চিত্রের মধ্যেই বর্ণনা করতে হবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিব। ওকে, মামুন বলছে ক্লাসটা মিস করে ফেলছি। ওকে, আবার দেখতে পারবা, কোনো সমস্যা নেই, আবার দেখতে পারবা। ওকে, দেখো এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো, ডান লেখো। ওকে, ডান লেখো। এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি একটা ডান লিখো ভাইয়া, এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো তাহলে একটা ডান লিখো। ওকে, তোমরা অনেকে কমে গেছো। আচ্ছা,
ওকে, আই থিঙ্ক একটু ব্রেক দেওয়া ভালো হইতো। আচ্ছা, অনেকেই চলে যাইতেছো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট এটা শেষ করি। ওকে, এটা শেষ করি এবং তোমাদের সুবিধার্থে বলছি, তোমরা অনেকেই চলে যাইতেছো। আমি এখানে এসি নাই, আমি জাস্ট অলরেডি ঘেমে গেছি। আমার কষ্টটাকে অনুধাবন করবা কি না জানি না, কারণ তোমরা তো দেখতে পারো না। মারুফা খানম এসেছো, মারুফা আমার একটা ফ্রেন্ডের নাম, হ্যাঁ, ওর নাম মারুফা কিসা, মারুফা আর কি। ওকে, ডান, বিথি বলেছে ডান, খুবই সুন্দর বিথি। ওকে, আচ্ছা, তাহলে বুঝছো যদি এই পর্যন্ত, তাহলে আমরা এই পর্যন্ত বর্ণনা লিখবো খুব সুন্দর করে। প্রতিটা যদি মুনাফা নির্ণয় করতে বলে প্রথমে কি হবে, আমরা জাস্ট ইন্ট্রোডিউস করব যে লম্ব অক্ষে হচ্ছে ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে। পি সমান সমান দাম, এ আর সমান সমান হচ্ছে এই, তবে এমসি হচ্ছে এইভাবে আমরা লিখবো। লেখার পরে আমি কি করব বলো তো, খুব সুন্দরভাবে এই পর্যন্ত লিখে আমি করব যে ই হচ্ছে এমআর রেখাকে এমসি রেখা কি বিন্দু ই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু অনুযায়ী উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 এবং কি বলতো দাম হচ্ছে 10। তাহলে এই পর্যন্ত হয়ে গেলে এখন আমি কি লিখতে পারবো, এখন আমি লিখবো কি বলতো, আমার এই পর্যন্ত হয়েছে ভারসাম্য দাম, এবং এখন আমি লিখবো কি মোট আয়। কি বলতো, মোট আয়ের সূত্র কি বলতো, মোট আয় টি আর সমান সমান কি বলতো, পি ইন্টু কিউ। এটা আমরা জানি, মানে দাম এবং উৎপাদনের পরিমাণ আমি কিন্তু এখানে বের করেছি অলরেডি, যে দাম কত বলতো, দাম হচ্ছে 10, তার দাম হচ্ছে 10, তাহলে 10 ইন্টু উৎপাদনের পরিমাণ কত, উৎপাদনের পরিমাণও হচ্ছে 10, তাহলে আমি এখানে 10 লিখবো। 10 ইন্টু 10 তাহলে কত হলো, গুণ করলে হচ্ছে 100, মানে 10 ইন্টু 10 কত হলো বলতো 100, তাহলে আমি 100 পাইলাম হচ্ছে আমার মোট আয়। তাহলে আয়ের সূত্রটা কি বলতো, যে মোট আয় সমান কি বলতো দাম আর হচ্ছে গুণন উৎপাদনের পরিমাণ। এই জন্য আমরা হচ্ছে টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ, মানে হচ্ছে মোট আয় সমান কি বলতো দাম গুণন উৎপাদনের পরিমাণ, মানে পি ইন্টু কিউ। এখানে পি হচ্ছে দাম আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, তাহলে পি ইন্টু কিউ, পি হচ্ছে 10, কিউ হচ্ছে কি বলতো, কিউ হচ্ছে 10, তাহলে 10 এবং 10 যদি গুণন করি 100 আসে। এখন কথা হচ্ছে আমার আয় বের হয়েছে, মুনাফা বের করতে আমার কি লাগবে, ব্যয় লাগবে। এখন হচ্ছে আমার এসির কাজ। দেখো আমি এখন ব্যয় লিখবো, কি লিখবো বলো তো ভাইয়া, আমি এখন ব্যয় লিখবো। আসো যে ব্যয় লিখি। ব্যয়ের সূত্রটা কি বলো তো, ব্যয়ের সূত্রটা কি, তোমরা যারা পারো তারা বলে ফেলো, তারা কমেন্ট বক্সে বলে ফেলো যে মোট ব্যয়, লেখো যে মোট ব্যয়। ওকে, একটু দেখো যে মোট ব্যয় সমান মোট ব্যয়, আচ্ছা এখানে লিখতেছে না। ওকে, মোট ব্যয় কি বলতো, টিসি মানে টোটাল কস্ট, টিসি সমান কি বলতো, এসি ইন্টু কিউ মানে কি বলতো, এসি ইন্টু কিউ মানে কি, এসি মানে হচ্ছে গড় ব্যয়। তুমি একটা উৎপাদন করতে তোমার কয় টাকা খরচ হয়েছে, তুমি 10টা উৎপাদন করছো, তাহলে 10টা উৎপাদন করতে তোমার কত টাকা খরচ হয়েছে এটাকে বের করা। তাহলে একটা উৎপাদন করতে তোমার কম টাকা খরচ হয়েছে, 10টাতে কত টাকা বেশি হবে, তাহলে এভাবে বের করতে হবে যে এসি ইন্টু কিউ। একটাতে কত খরচ হয়েছে, দেখো যে এসি কোথায় আছে, আমি দেখবো যে এসি হচ্ছে এফ বিন্দুতে আছে, তাহলে এই বিন্দু সোজা এদিকে হচ্ছে দাম, তাহলে এটা হচ্ছে কি বলতো আমার 5 টাকা হচ্ছে এসি, মানে একটা উৎপাদন করতে আমার লাগছে। তাহলে 5 ইন্টু কিউ হচ্ছে কি বলতো, কিউ তো নিচে দেওয়াই আছে, কিউ হচ্ছে 10, তাহলে 10 লিখবো। তাহলে 5 10 কত বলতো, 5 ইন্টু 10 হচ্ছে কত হয় বলতো 50 হয়, 5 10 50, তাহলে এইটা আমরা পাইলাম। তাহলে মোট আয় আমরা পাইছি 100, মোট ব্যয় আমরা পাইছি কি বলতো 50 পাইছি। এখন মুনাফা নির্ণয় করব। তাহলে মুনাফা কি বলতো, মুনাফা আমি একটু উপরে করি, মুনাফা সমান টিআর মাইনাস টিসি, তাহলে কি বলতো, টিতে হচ্ছে 100 আর হচ্ছে টিসিতে হচ্ছে কত বের করছি 50। তাহলে আমি যদি বিয়োগ করি, আমি যদি মাইনাস করি তাহলে কত হবে 50। দেখো এটা প্লাস মান আসছে না, ধনাত্মক মান, তাহলে এটা কি বলতো অস্বাভাবিক মুনাফা। আমি বলছিলাম যদি ধনাত্মক মান আসে তাহলে হচ্ছে কি বলতো এটা অস্বাভাবিক মুনাফা, আর যদি 0 আসে স্বাভাবিক মুনাফা, আর যদি মাইনাস মান আসে তাহলে ক্ষতি বা লোকসান হবে। ঠিক আছে, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো, আমি পরে চলে যাব। ওকে, আচ্ছা এস ইন্টু কিউ। ওকে, খুবই সুন্দর। ওকে, ঠিক আছে মিথিলা, তুমি বাংলাতে টাইপ করো তো, এটা সুন্দর খুব। ভাই আমাকে একটু পানি দিবেন। আচ্ছা, তামান্না তাসনিম তাইবা বলেছো, খুবই সুন্দর। তোমরা খুবই যে ধৈর্য সহকারে ক্লাসটা করছো, তোমরা যে ধৈর্য সহকারে ক্লাসটা করছো এই জন্য তোমরা আসলেই করতালি কিংবা বাহবা পাও আসলে, কারণ শেষ পর্যন্ত সবাই ধৈর্য রাখতে পারে না আসলে। আমি যে লম্বা সময় ধরে ক্লাসটা নিচ্ছি, তোমরা অনেকে যারা ধৈর্য সহকারে ক্লাসটা করছো তারা আসলেই বাহবা পাওয়ার যোগ্য। ঠিক আছে, আমি আসলে ঘেমে ক্লাস নিচ্ছিলাম। ওকে, আচ্ছা এই প্লাবন বুঝতে পারবা। তানজুম তাই বলছো স্যার চিত্র মাথার উপর দিয়ে যাবে না, আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই, বলো।
নূর বলছে একটা বোর্ড প্রশ্ন সমাধান করলে ভালো হয়। আমার কাছে কোনো বই নেই এই মুহূর্তে, আমি বোর্ড প্রশ্ন আমার মুখস্থ আছে, আমি করাবো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের অনেক করাবো। আজকেই বোর্ড প্রশ্ন করানো লাগবে, এটাই ব্রড প্রশ্ন, এটাই ব্রড প্রশ্ন হতে পারে, এটা কোনো না কোনো বোর্ডে এটাই আসছে, তুমি দেখো খুঁজে। আমি বোর্ড মানে এটা তো বানায় প্রশ্ন দেই নাই, এটাই বোর্ড প্রশ্ন। ওকে আচ্ছা, এটা দিয়ে আমি একটা দিয়ে এখন স্বাভাবিক মুনাফাটা করাবো, একটা দিয়েই। আচ্ছা প্লাবন বলছে এই ক্লাসটা আমি আবার করাবো ভাইয়া কালকে। ভাইয়া কালকে ক্লাস, কালকে কয়টায় ক্লাস? কালকে 8:30টায় ক্লাস, ঠিক আছে? কালকে 8:30টায় ক্লাস, 8:30 ক্লাস হবে। ওকে 5 মিনিট হয়তো লেটে শুরু হবে, কোনো সমস্যা নেই, কিন্তু 8:30এই ক্লাসটা হবে, এটা ধরে তোমরা পেইড বেসের যারা স্টুডেন্ট তারা চলে আসবে। ওকে আচ্ছা, তোমরা আরেকটা জিনিস, আচ্ছা তামান্না তো বলছে ইকোনমিক্স ক্লাসে এসে ভুলেই গেছি যে সুইট ক্লাস ছিল। ওকে কোনো সমস্যা নেই, তোমরা এখনও যারা ইকোনমিক্স কোর্সে ভর্তি হও নাই, ভাবছো কি করবা, কোনো ধরনের ভাবি এগুলো বাদ দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমি আর তোমাদের এখানে একটা ক্লাসও আর হচ্ছে ফ্রি ক্লাস নিব না। সুতরাং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আসলে আমাদের পেইড কোর্সে আসলে জয়েন হয়ে যেতে পারো। আমি কথা দিচ্ছি সেখানে তোমাদের খুবই যত্ন সহকারে লেকচার শিট দিয়ে তোমাদের পড়ানো হবে এবং এর থেকেও আসলে ডিপলি পড়ানো হবে। ওকে তো সবাই আসলে যারা এখন এনরোল করো না এই কোর্সটাতে, তোমরা সবাই আসলে এনরোল করে ফেলতে পারো। ওকে ওকে প্লাবন কোনো সমস্যা নেই, করতে তুমি নক করিও। তো এখানে আসো যে আমরা অস্বাভাবিক মুনাফা করে ফেলছি, এখন আমরা এটা স্বাভাবিক মুনাফা করব। দেখো সব কিছু সেম রাখবো, সব কিছু সেম রাখবো। আমি বলছিলাম যে কি হবে, যে যখন আসলে এমসি এবং এমআর একই বিন্দু দিয়ে যাবে তখন আসলে কি হবে বলো তো, এটা স্বাভাবিক মুনাফা। এখানে লেখো স্বাভাবিক মুনাফা। ওকে আচ্ছা দেখো কি বলতো, যখন এসিটা কি হবে, যখন এসিটা এবং এমসিটা একই বিন্দু দিয়ে যাবে, যেমন এখানে হচ্ছে আমি কি করলাম বলতো, এখানে হচ্ছে দেখো এই যে দেখো আমি কি বলছি যে এমসি হচ্ছে এটা, ও রে আচ্ছা এটা হচ্ছে এসি। আচ্ছা আমি আর কোনো কিছুই বিন্দু দেই না, এটা হচ্ছে ই বিন্দু। দেখো এটা দেওয়া মানে কি বলতো, এটা দেওয়া মানে কি, দেখো এই যে এসি এবং এমসি একই বিন্দু দিয়ে গেছে, তার মানে এখন কি হবে বলো তো, এসির মানও 10, এমসির মানও হচ্ছে 10। তাহলে এসির মানও যদি 10 হয়, এমসির মানও যদি 10 হয়, তাহলে দুইটা গুণ করলে তো 100 আর 100 হবে, তার মানে মুনাফা কি হবে, 0 হবে। যেমন তুমি এখানে বের করবা কি বলো তো, এখন হচ্ছে তুমি যদি কি বের করো বলো, মোটায় বের করো, তাহলে পি ইন্টু কিউ, তাহলে কি হবে বলো তো, মোটায় বের করলে কি হবে টিআর সমান পি ইন্টু কিউ, কি বলো তো 10 ইন্টু 10, 10 ইন্টু 10, তার মানে পি হচ্ছে 10 আর উৎপাদনের পরিমাণ হচ্ছে 10, তাহলে পি ইন্টু 10 কি 100। দেন এখন তুমি কি করবা, টিসি নির্ণয় করবা, তাহলে কি এসি ইন্টু কিউ, এসি কত বলো তো, আমি বলছিলাম যে এসি এবং এমসি যদি একই বিন্দু দিয়ে গেছে, তার মানে এমসি যত, মানে এমসি বলতে যত তোমার হচ্ছে পি যত, তোমার হচ্ছে এসির মানও তত, তাহলে এসির মান কত 10, তাহলে এখানে 10 লিখবো ইন্টু 10 ইন্টু হচ্ছে কি বলো তো 10, এটাও 100। তাহলে এখন আমি যদি মুনাফা নির্ণয় করি, তাহলে কি হবে, মুনাফা কত 10 মাইনাস 10 এটা কি হবে বলো তো 0। তাহলে কি বলো তো, এখানে যদি মুনাফা নির্ণয় করি তাহলে কি হবে বলো তো, 100 মাইনাস 100 সমান মাইনাস হচ্ছে, মানে আমি যদি মাইনাস করি তাহলে 0 আসবে, আর 0 আসলে এটা কি বলো তো, স্বাভাবিক মুনাফা। বুঝতে পারছো? তোমরা বোর্ড প্রশ্ন তোমরা করে ফেলতে পারবে নিজে। তাহলে এটা স্বাভাবিক মুনাফা, তার মানে এমসি এবং এসি যদি একই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যদি টাচ করে, তাহলে কি হবে বলো তো, স্বাভাবিক মুনাফা, এবং মানটা অবশ্যই 0 হবে। বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া প্লাবন তুমি আমাকে বইলো, ভাইয়া যে কোনো কিছু সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছু জানাবা, আমি তোমাকে কী করবো বলো, তোমার নক করবো আমাকে, আমি তোমাকে সমাধান দিব। আমি তো তোমাদের কাউন্সিলিং 24 ঘন্টায় খোলা রাখছি, এমন না যে তোমরা শুধু নূর বলেছো কিছু পণ্ডিত আছে, আচ্ছা কোনো সমস্যা নেই, তোমরা আসলে আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে কি, এটা বুঝছো, এটা কে বুঝছো বলো তো, এটা কে বুঝছো? আচ্ছা স্বাভাবিক, ওকে বিথু খুবই সুন্দর, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এখন আসো লোকসান বা ক্ষতি, তোমরা যারা বুঝছো ডান লেখো, লোকসান বা ক্ষতি। দেখো তো লোকসান বা ক্ষতি কি, দেখো লোকসান বা ক্ষতিতে কি হয়, দেখো এসিটা হচ্ছে উপর দিয়ে যাবে, এসিটা কি হবে উপর দিয়ে যাবে। দেখো আমি একটাই সব মানে একই নিছি, এসিটা কি হবে বলো তো, উপর দিয়ে যাবে। যেমন আমি বলছি এই যে এটা হচ্ছে এসি, এবং এসিটা অবশ্যই কি এমসির নিচে থাকবে। আমরা অনেক সময় এটা আঁকতে ভুল করি, এমসির নিচে সবসময় এসি থাকবে। কি আছে এখানে, আমি বললাম যে এখানে হচ্ছে 15 বললাম,
ঠিক আছে, তাহলে এমসি এখন এসির মান কত? এসির মান হচ্ছে 15। তাহলে আমি মোটায় তো আগে বের করছি, 100তে 100ই থাকবে মোটায়, পি ইন্টু কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমার টি আরটা সবসময় সেম, কিন্তু এসিটা এখন কি হবে? এসিটা এখন পরিবর্তন হবে। এসিটা এখন কি হবে বলো তো? পরিবর্তন হবে, কারণ এসিটা উপরে চলে গেছে। এসির মান এখন কত? এসি হচ্ছে এখানে জি বিন্দু। এসি যদি জি বিন্দু হয় তাহলে এসির মান হচ্ছে এই সোজায় 15। তাহলে এখন আমরা কি করব? টিসি নির্ণয় করবো। তাহলে টিসি হচ্ছে কি? টোটাল ব্যয়, মানে মোট ব্যয়। তাহলে কি? এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ কি বলো তো? এসি হচ্ছে কত? এসি হচ্ছে এখন 15 ইন্টু কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে আমি বলছিলাম আগেই যে এটা হচ্ছে 10। এটা সবসময় সমান থাকে, কারণ এই সোজায় নিচে, তাহলে এটা সবসময় সমান, কিন্তু এসির মান হচ্ছে ভেরি করবে যেখানে থাকবে। তাহলে এই জি বিন্দু বরাবর এসির মান হচ্ছে 15, তাহলে এটা কত হবে? 150। তাহলে 15 ইন্টু 10, 150। এখন আমি মুনাফা নির্ণয় করব। দেখো মুনাফা নির্ণয় করতে গেলে কি হবে? মুনাফা হচ্ছে মোট আয় হচ্ছে 100 মাইনাস কত? মোট ব্যয় হচ্ছে 150। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করে সামনে কি হবে? মাইনাস চিহ্ন, তাহলে -50 হবে। তার মানে যখন আমি বলছি যখন মাইনাস আসবে তখন কি হবে? তখন এটা ক্ষতি বা লোকসান শিকার হবে। তাহলে এটা কি হবে বলো তো? ক্ষতি বা লোকসান, ক্ষতি বা লোকসান হবে, ক্ষতি বা লোকসান হবে। ওকে, ক্ষতি বা লোকসান স্বীকার করে মুনাফা, ক্ষতি বা লোকসান স্বীকার করে ভারসাম্য। তাহলে আশা করি যে তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলকের যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে আজকের ক্লাসে একদম শেষ। কিন্তু এখন শুধু কি আছে? আচ্ছা, তোমরা যারা আসলে ক্লাসটা কিছু কম বুঝছো, আচ্ছা নোট ডান, তোমরা যারা ক্লাস বুঝছো, আচ্ছা হ্যাঁ তুহিন বলেছো তোমরা যারা অতি দ্রুত পড়ালে মাথার উপর দিয়ে চলে যাবে। ওকে, সুরজিনা জান্নাত বলেছো যে অতি দ্রুত, আমি একটু দ্রুত পড়াচ্ছি বা অনেক সময় যাবত পড়াচ্ছি, তুমি পারলে তুমি একটু পজ করে আবার দেখবা। আমি আবার আলোচনা করতাম তোমার জন্য, তুমি আবার আলোচনা করতাম, কিন্তু ক্লাস অলরেডি আসলে 10:30 বেজে গেছে অলরেডি। তাহলে আমি অনেক সময় যাবত কথা বলছি, গরমে ঘামতেছি, তোমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছে। আমি আর বিডি এডুকেটরসের এই যে পেজে আর কোনো ফ্রি ক্লাস নিব না, তোমাদের একটা পেইড ব্যাচ আছে, পেইড কোর্স আছে, সেই কোর্সে তোমরা চাইলেই ভর্তি হয়ে আমার সাথে যুক্ত হতে পারো। অর্থনীতি সেখানে শেখাবো ইনশাল্লাহ। এবং আমরা অলরেডি 2টা ক্লাস নিছি, তোমরা যারা এখন ভর্তি হবে আমি আবার রিপিট ক্লাস নিব তোমাদের জন্য। তো আমি আর আজকে ক্লাস নিব না ভাইয়া, শুধু কি বলো তো, এখন শুধু একচেটিয়া বাজার আছে, যেটা খুবই আরও ইজি, ঠিক আছে, ওখানে আরও ইজি, সেটাও পারবা। যারা এটা বুঝছো তাদের কাছে একচেটিয়া বাজার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, তারা একটু চেষ্টা করলে পাবো। এবং আমি আবার তোমাদের পেইড বেসে ক্লাস নিব ইনশাল্লাহ। এই পর্যন্ত আজকে থাক, আমি বলছিলাম বাজার ক্লাসটা করাবো এবং আমি শেষ পর্যন্ত আসছি, জাস্ট একটা জিনিস বাকি আছে যেটা আমি করাতাম। তাহলে এই প্রশ্নটাই মূলত মাঝে মাঝে সংখ্যা দিয়ে আসবে, মাঝে মাঝে কি আসবে? পি, আর হচ্ছে কিউ দিয়ে আসবে, আর এম দিয়ে আসবে, বুঝতে পেরেছো? ও এম আর হচ্ছে ও পি, এভাবে আসবে, OP1 OP2, এগুলো আমি করাবো এবং তোমরাও একটু প্র্যাকটিস করলে পারবা ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত। যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, আমাদের পেইড ব্যাচের ইকোনমিক্স কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। তো দেখা হবে পেইড ব্যাচের ইকোনমিক্স ক্লাসে, এবং সেটা অবশ্যই আগামীকালকে। যারা এখনও ভর্তি হও না, ভর্তি হতে পারো। আজকে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবা এবং তোমরা সবাই আসলে কি করবা? তোমরা সবাই আসলে ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া করি আমি। অনেক কষ্ট করে তোমরা ক্লাস করছো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমাদের পৌরনীতি, সিভিক্স, তারপরে ভূগোল, যুক্তিবিদ্যা, ঠিক আছে, তোমাদের একটা কোর্স আসবে হয়তো। ভাই এমন করেন কেন হঠাৎ নিয়ে? না, তোমরা হচ্ছে, আমি আসলে এই গ্রুপে আমার একটা ক্লাসও আসলে ফ্রিতে নাই, আমি ফ্রি ক্লাস নিই না, ঠিক আছে, আমি ফ্রি ক্লাস নিই না। ফ্রি ক্লাস নিলে কিছু স্টুডেন্ট আছে, কিছু বাজে স্টুডেন্ট আছে, ওকে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তোমাদের একটা মানে তোমাদের একটা কোর্স চালু হবে আর্টসের সব সাবজেক্টের উপরে। তো তোমরা যারা এনরোল করতে চাও তারা এনরোল করতে পারো। এবং অবশ্যই তোমরা হচ্ছে এই আমাদের অর্থনীতির কি বলতো পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। তো সবার জন্য দোয়া করি, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করিও। আসসালামু আলাইকুম।